নীলয় অফিসে একটু জলদি এলো, কারণ আজকে তাদের নতুন বসের আসার কথা। নীলয়দের কোম্পানি লসে চলছিল। এরপর হঠাৎ কোম্পানিটা বিক্রি হয়ে যায়। তবে নীলয়দের কপাল ভালো যে তাদের চাকরিটা চায়নি। নীলয় অফিসে ঢুকতেই তানিশা এলো। নীলয় তানিশাকে উদ্দেশ্য করে বলল, নতুন বস কি এসেছে? না, আসেনি। তবে শুনলাম বস একজন মেয়ে, আমাদেরই সমবয়সী। আগের বস খুব ভালো মানুষ ছিলেন, এই বস কেমন হবে কে জানে। এই বলতে বলতে অফিসে সবাই গেটের দিকে এগিয়ে গেল। নতুন বস বলে নাকি চলে আসছে। তাকে স্বাগতম জানাতে সবাই ফুলের তোড়া নিয়ে এগিয়ে গেছে। খুব স্বাভাবিকভাবে নীলয় ও তানিশা এগিয়ে গেল। এরপর বসকে দেখে নীলয় থমকে গেল, আর তানিশার ভিতর এক প্রকার ভয় কাজ করতে শুরু করলো। কারণ নতুন বস আর কেউ না, নীলয়ের এক্স গার্লফ্রেন্ড আয়রা, যার সাথে 5 বছর আগে নীলয়ের ব্রেকআপ হয়ে গিয়েছিল। আয়রাকে দেখে নীলয়ের পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো, কারণ নীলয় জানে যে আয়রা তাকে মনে প্রাণে ঘৃণা করে, আর তার ফলস্বরূপ তার চাকরিটা হয়তো চলে যাবে। কিন্তু নীলয়ের সে চাকরিটা খুবই দরকার, কারণ তার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে একমাত্র নিজেই। আর তানিশার ভিতর ভয় কাজ করছে যে নীলয় যদি তাকে ছেড়ে দিয়ে আবার আয়রার কাছে চলে যায় তাহলে কি হবে। তানিশা একজন কোটিপতির মেয়ে হয়েও শুধু নীলয়কে ভালোবাসে বলেই এই ছোট্ট কোম্পানিতে চাকরি করছে। আয়রা অফিসে ঢুকে সবার সাথে পরিচিত হলো। এরপর নীলয়ের দিকে এক অপলকভাবে তাকিয়ে নিজের কেবিনে চলে গেল। নীলয়ের সাথে তানিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়রা চেপে রেগে গেছে। নীলয় টের না পেলেও তানিশা ঠিকই টের পেয়েছে, আর টের পেয়েছে বলেই আয়রা কেবিনে যাওয়ার সাথে সাথে তানিশা নীলয়ের ডেস্কে এসে বলল, নিলয়, তুমি আজকেই এই চাকরি ছাড়বে। চাকরিটা ছাড়লে পরিবার চলবে কি করে? কেন? তুমি আমাদের কোম্পানিতে জয়েন করবে, আর আমিও এখনই এই চাকরি ছেড়ে দেব। না, এটা হয় না। আমি জানি তোমাদের কোম্পানিতে চাকরি করতে যেমন শিক্ষাগত যোগ্যতা লাগে তেমন যোগ্যতা আমার নেই, আর আমি কারো সুপারিশে এভাবে চাকরি করতে রাজি না। আমার ভয় লাগছে নিলয়, আয়রা যদি তোমাকে আমার থেকে কেড়ে নেয়। আমি ওর সাথে যা করেছি তারপর মনে হয় না সে আমাকে তার নিজের জীবনের সাথে জড়াবে। তাই তোমার ভয়টা অযৌক্তিক, আর আমি আজ থেকেই চাকরির খোঁজ করব। কোথাও চাকরি পেয়ে গেলেই এই চাকরিটা ছেড়ে দেব। ভয় কি আর এমনি এমনি পাচ্ছি? সত্যি কথাটা আয়রা জানতে পারলে তো আমাকে জানে মেরে দেবে, আর তুমি তো জানতে পারলে আমাকে ছেড়েই চলে যাবে। ঠিক আছে, দেখো যত তাড়াতাড়ি বের হতে পারো এখান থেকে। আর এতক্ষণ ধরে সিসিটিভি ক্যামেরাতে দেখছিল যে তানিশা আর নীলয় কথা বলছে। আয়রা দেখছে আর আগে পুষছে আর বলছে, আমি সমস্ত সত্যিটা জানতে পেরেছি। আমি নিলয়কে আমার করে নেওয়ার জন্য দেশে ফিরে এসেছি। এই কোম্পানিটা কিনেছি নিলয়ের কাছ থেকে, নিলয়কে নিজের করে নেওয়ার জন্য। এরপর আয়রা পিয়নকে ডেকে বলল নীলয়কে কেবিনে দেখা করতে বলার জন্য। পিয়ন নীলয়ের কাছে এলো। স্যার, ম্যাডাম আপনাকে ডাকছেন। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি ব্যাপার, এসেই তোমাকে তলব করলো? হয়তো চাকরি থেকে বরখাস্ত করবে, তাই টার্মিনেশন লেটারটা দেওয়ার জন্য এখন ডাকছে। আচ্ছা, আগে যাই তো। মে আই কামিং ম্যাম? ইয়েস। নীলয় ভিতরে গেল। আয়রা নীলয়কে একটি কন্ট্রাক্ট পেপার দিল। এতে সিগনেচার করুন। এটা কিসের কাগজ? আপনাকে এই মুহূর্ত থেকে আমার পিএ অ্যাপয়েন্ট করলাম, আর পিএর পোস্টের জন্য 5 বছরের কন্ট্রাক্ট এটা। মানে আপনি আগামী 5 বছর এখানকার চাকরি ছাড়তে পারবেন না। চাকরি ছাড়তে হলে 2 কোটি টাকা দিতে হবে কোম্পানিকে। নীলয় বুঝতে পারছে না আয়রা কি করতে চাচ্ছে। যেখানে নীলয়ের চাকরি চলে যাওয়ার কথা সেখানে তার প্রমোশন হচ্ছে। এটা অন্য কারোর জন্য খুশির সংবাদ হলেও নীলয়ের জন্য নয়, কারণ 5 বছর এখানে চাকরি করার কথা কোনো দিনই তানিশা মেনে নেবে না। ম্যাম, এই কন্ট্রাক্ট সিগনেচার না করলে হয় না? কেন? না, মানে আমার যে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব এই কোম্পানি থেকে বের হয়ে যেতে। এই কথা শোনার সাথে সাথে আয়রার মাথায় যেন আগুন ধরে গেল। তা তো বলবেই। ও তো বুঝতে পেরেছে কেন আমি ফিরে এসেছি। আমি জানতাম
এমন কিছু হবে, তাই এর ব্যবস্থা আমি আগে থেকে নিয়ে রেখেছি। এই যে আমার হাতে এই কাগজটা দেখছেন না, এটা আপনার টার্মিনেশন লেটার। এখানে লেখা আছে আপনি কোম্পানি থেকে টাকা চুরি করেছেন, তাই আপনাকে বরখাস্ত করা হচ্ছে। কিন্তু আমি তো কোনো টাকা চুরি করিনি। সেটা আপনি জানেন আর আমি জানি, আর কেউ জানে না। আর আমি যদি এই কোম্পানির লোকেদের বলি যে তাদের চাকরি বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দিতে, তাহলে তারাও রাজি হয়ে যাবে। তারপর তো আপনি জেলে যাবেন। এখন আপনার পরিবারের কি হবে? তাই বলি কি, সিগনেচারটা করে দেন, এতে সবারই ভালো হবে। নিলয়ের না ভেবে সিগনেচার করে দিল। এখন সোজা বাড়ি যাবেন আর কাল থেকে আমার পিএ হিসেবে জয়েন করবেন। ওকে ম্যাম। নিলয় চলে গেল। আয়রা নিজে নিজে বলতে লাগলো, আসছে আমাকে জিএফ দেখাতে। এমন সময় তানিশা না বলেই আয়রার কেবিনে ঢুকলো। এইসবের মানে কি? তুই নিলয়কে 5 বছরের জন্য কন্ট্রাক্ট সিগনেচার করলি কেন? হাউ ডেয়ার ইউ! তুই আমার কেবিনে না বলে ঢুকে আবার আমাকে তুই তুকারি করছিস। আমি তোর বস, তুই সেটা জানিস না? বস ছিলি, এখন নেই। আমি চাকরিটা ছাড়ছি আর নিলয়ও ছাড়ছে। কন্ট্রাক্টের 2 কোটি টাকা আমি তোকে দিয়ে দেবো, আর কালকেই নিলয়কে বিয়ে করব। তোর জন্য 5 বছর নিলয়ের থেকে দূরে থাকতে হয়েছে আমাকে। এবার তুই আর কিছুই করতে পারবি না। এই কয়েক ঘন্টায় তুই কী বা করতে পারবি? আজকের দিনটা গেলে কাল সকালেই আমার আর নিলয়ের বিয়ে কাজী অফিসে। এই বলেই তানিশা চলে গেল। আর আয়রা একজনকে ফোন করে বলল, হ্যালো, ঠিকানাতে যা, গিয়ে তানিশা নামের মেয়েকে রাতেই কিডন্যাপ করবি। জি ম্যাম। রাত 12টা। তানিশার জ্ঞান ফিরল। সে দেখল তাকে হাত পা বাঁধা অবস্থা ফেলে রাখা হয়েছে। তার সামনে বসে আছে আয়রা। তানিশার মনে আছে যে সে বাড়ি ফেরার পথে তার মুখের সামনে রুমাল চেপে ধরা হয়েছিল। আয়রা, তুই? হ্যাঁ আমি। তুই আমাকে কিডন্যাপ করিয়েছিলি? হ্যাঁ, কিডন্যাপ করিয়েছি। এখন বিয়েটাও দিব তোর। বিয়ে দিবি মানে? কার সাথে বিয়ে দিবি? আমি নিলয়কে ভালোবাসি। জাস্ট শাট আপ। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমন করলি, দেখ এবার এর শোধ কিভাবে তুলি। ওই তোরা ওর বরকে নিয়ে আয়। এবার আয়রার লোকজন একটি ছেলেকে নিয়ে এলো। দেখে বোঝা যাচ্ছে ছেলেটি নেশা করে আছে। নেশায় টাল সামলাতে পারছে না। তাকে ধরে ধরে আনা হচ্ছে। এই যে তোর বর, এবার একে বিয়েটা করে ফেল। বিয়ের পর তোকে তোর শ্বশুর বাড়ি রাঙামাটির একটি গ্রামে পাঠিয়ে দেব, যেখানে ফোনের নেটওয়ার্কও পাবি না, যে নিলয়ের সাথে যোগাযোগ করবি। তোর কি মনে হয় তুই আমার জোর করে বিয়ে দিবি আর আমার বাবা মা তোকে ছেড়ে দেবে? তোর সব অতীতের কুকর্মের কথা আঙ্কেলকে বলে দিয়েছি। আঙ্কেলও এ বিয়েতে সম্মতি দিয়েছে। নে, রেজিস্টারে সিগনেচার কর। না, আমি কিছুতেই সিগনেচার করব না। তাহলে গুলি খেয়ে মর। তানিশার মাথায় বন্দুক ঠিকই কথার বলল আয়রা। তানিশা আর কিছু না বলে সিগনেচার করে দিল। কারণ সে জানে যে আয়রা যা বলে তাই করে। সে যদি বিয়েটা না করতো তাহলে আয়রা তাকে মেরে ফেলতো। এভাবে বিয়েটা হয়ে গেল। তারপর তানিশা চোখ বেঁধে গাড়িতে বসে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আয়রা বাড়ি ফিরতে ফিরতে আয়রার 5 বছর আগের কথা মনে পড়তে লাগলো। কিভাবে নিলয়ের সাথে তা দেখা হয়েছিল, কিভাবে তাদের সম্পর্কগুলো তৈরি হয়েছিল 5 বছর আগে। আজ আয়রা, তানিশা আর নিলয়ের ভার্সিটির প্রথম দিন নিলয়ের বাড়িতে। নিলয়, মনোযোগ দিয়ে পড়াশোনাটা করিস বাবা। তোর বাবা মারা যাওয়ার পর তোকে তার রেখে যাওয়া সর্বস্ব দিয়ে বড় করেছি। তোকে তো পড়াশোনাটা শেষ করে সংসারের হাল ধরতে হবে, ছোট বোনটার বিয়ে দিতে হবে। জি আম্মু, বুঝেছি। আর দেখিস তো, যদি 2-1টা টিউশনি জোগাড় করতে পারিস। আসলে নিধির, মানে তোর ছোট বোনের আরেকটা টিচারের কাছে পড়ার দরকার।
কিন্তু সংসারের টানাটানিতে পেরে উঠছি না। ঠিক আছে আম্মু, দেখি যত তাড়াতাড়ি সম্ভব 1 থেকে 2টো টিউশন জোগাড় করে ফেলবো। কি করব বল বাবা, লেখাপড়াটা তো শেষ করতে পারিনি, তাই তোর বাবা মারা যাওয়ার পর কোনো চাকরি জোগাড় করতে পারিনি। এই সেলাইয়ের কাজটা চালিয়ে যা রোজগার করতে পেরেছি। আর তোর বাবা যে টাকা জমিয়ে রেখে গেছিল তাই দিয়েই সংসারটা কোনো মতে টিকিয়ে রেখেছি। তাহলে আমি আসি। আয়। এবার আয়রার বাড়ির ঘটনা। আয়রা, ঘুম থেকে ওঠ। আজকে না তোর ভার্সিটির প্রথম দিন? মা, আজকের এই স্পেশাল দিনেও বাবা নেই। কি আর করার, ব্যবসার কাজের জন্য গতকাল বিদেশে যেতে হয়েছে। না হলে তোর বাবা আজকে থাকতেই চেয়েছিল। তবে তোর জন্য একটা গিফট রেখে গেছে তোর বাবা। কি গিফট? আয়রার মা আয়রার হাতে একটি গাড়ির চাবি দিল। আজ থেকে এই গাড়িটা ড্রাইভ করে ভার্সিটি যাবি। ওয়াও, থ্যাঙ্কস মা। থ্যাঙ্কস তা তোর বাবাকেই দিস। ওকে। তানিশা কি তোর সাথে যাবে নাকি আলাদা যাবে? আমি যাওয়ার সময় ওকে পিক করে নেব। কিছুক্ষণ পর আয়রা বেরিয়ে গেল তানিশার বাড়ির উদ্দেশ্যে। আয়রা তানিশা যথাসময়ে ভার্সিটি পৌঁছালো। তারা নিজেদের ক্লাসে ঢুকলো। ঢুকেই আয়রা চোখ পড়ল নিলয়ের উপর। নিলয়কে দেখতে সব থেকে আলাদা লাগছে, কারণ আজকে ভার্সিটির প্রথম দিন। সবাই বেশ ভালো মানের জামাকাপড় পরে আছে। সেখানে নিলয়ের জামাকাপড় খুবই সাধারণ। নিলয়ের দিকে ইশারা করে বলছে, দেখ ছেলেটা কি খ্যাত, কোন দিন কেমন জামা পরে আসতে হয় সেই ধারণাটুকুও নেই। আসলেই ক্লাসের সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে। সবার রং বেরঙের নতুন জামা কাপড়ের মাঝে একটা ফিকে রঙের পুরনো জামা পরে এসেছে। জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে খুব একটা ভালো পরিবারের ছেলে না। এর থেকে দূরে থাকাই ভালো। এইসব ছেলেদের নজর আবার বড়লোক পরিবারের মেয়েদের ওপর থাকে। এরপর ক্লাস শুরু হলো। আজকে যেহেতু প্রথম দিন, তাই টিচাররা সব স্টুডেন্টদের সাথে পরিচিত হলো। একে একে সবাই পরিচিত হচ্ছিল। এরপর আসলো নিলয়ের পালা। নিলয়ের পরিচয় দেওয়ার আগেই প্রফেসর বলল, স্টুডেন্টস, এ হলো নিলয়, এই ক্লাসের সেরা ছাত্র। বোর্ড পরীক্ষায় সারা দেশে পঞ্চম হয়েছে। নিলয়, তোমার বিষয়ে কিছু বলো। নিলয় নিজের পরিচয় দিল। তানিশা ফিসফিস করে আয়রাকে বলছে, এই ছেলে নিশ্চিত পরীক্ষায় নকল করে এত ভালো রেজাল্ট করেছে। চেহারা দেখে তো মনে হয় না এত ভালো রেজাল্ট করার যোগ্যতা ওর আছে। আমার কিন্তু তা মনে হচ্ছে না, দেখে তো সহজ সরলই লাগে। চল ক্লাসের পর ওকে একটু ঘাটিয়ে দেখি। কি করবি রে তুই? ক্লাস শেষেই দেখতে পাবি। ক্লাস শেষ হওয়ার পর নীলা একটু তাড়াহুড়ো করে বের হচ্ছিল, কারণ ও কিছু বন্ধুদের সাথে দেখা করবে করে ঠিক করেছিল। যদি ওর বন্ধুরা ওকে 2-1টা টিউশনে ম্যানেজ করে দিতে পারে। আয়রা দেখলো নিলয় বেশ তাড়ায় আছে, তাই সে ইচ্ছে করে গিয়ে নিলয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়েছে আর অভিনয় করলো। নিলয় আয়রাকে সরি বলবে, তার আগেই আয়রা মাটি থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ের গালে একটা চড় বসিয়ে দিল। মেয়ে মানুষ দেখলেই ধাক্কা মারতে ইচ্ছা করে, তাই না? সরি, আমি আসলে একটু তাড়ায় ছিলাম, তাই খেয়াল করিনি। আয়রা, এইসব নিম্ন শ্রেণীর পরিবারের ছেলেদের আমার ভালো করে জানা আছে। আজ ধাক্কা মেরেছে, কাল দেখা গেল লাইন মারবে। আঙ্কেলকে বলে একে ভার্সিটি থেকে বের করিয়ে দে। প্লিজ এমন করবেন না, ভুল করে ধাক্কাটা লেগে গেছে, সরি। এভাবে তো ক্ষমা পাবে না। ক্ষমা পাওয়ার জন্য তো কিছু করা লাগবে। কি করা লাগবে বলেন, আমি রাজি আছি। এখানে ভার্সিটির সবার সামনে আমার আর আমার এই বান্ধবী মানে তানিশার জুতোগুলো সাফ করে দেওয়া লাগবে, তাও সেটা নিজের রুমাল দিয়ে। নিলয় কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর নিচু হয়ে আয়রা জুতো পরিষ্কার করতে গেল। ম্যাম, জুতোটা চকচকে করে দিই।
হ্যাঁ দে। ঠিক আছে, তাহলে আমি রুমালটা ভিজিয়ে আনি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আর যদি ফেরত না আসিস তাহলে তার ফল ভালো হবে না। আগের দিন বৃষ্টি হওয়ায় কিছুটা কাদা পানি জমেছিল মাঠে। নিলয় সেখানকার পানিতে রুমালটা চুপিয়ে আনলো। এরা এরা জুতো মুছতে লাগলো। কিছুক্ষণ পর নিলয় বলল, হয়ে গেছে জুতো পরিষ্কার, এই দেখেন। আয়রা নিজের জুতোর দিকে তাকে আটকে উঠল। এ কি, আমার জুতার চেহারা এমন হলো কেন? তুই কোন পানিতে রুমাল ভিজিয়ে এনেছিস? কালকে বৃষ্টি হলো না, মাঠে অনেক পানি জমে আছে, সেখান থেকে নিয়ে এসেছি। হাউ ডেয়ার ইউ! তুই জানিস আমরা কারা? আয়রার দিকে ইশারা করে বললাম, ওনাকে ঠিক চিনতে পারছি না, তবে আপনাকে দেখে বোঝা যায় যে আপনি ওনার চামচা। তানিশা এবার নিলয়কে থাপ্পড় মারতে যাবে, তখন নিলয় তানিশার হাত ধরে ফেলে। চামচা বলে খুব লাগলো, তাই না? আমারও ওই রকমই খারাপ লেগেছিল যখন আমার পরিবার নিয়ে কথা তুলেছিলেন। এবার আর কোনো কথা না বাড়িয়ে নিলয় ওই জায়গা থেকে চলে আসলো। আয়রা তো একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তার সাথে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তার বাবা অনেক ক্ষমতাশালী ব্যক্তি হওয়ায় কেউ তার সাথে এমন আচরণ করার সাহস পায়নি কোনোদিন। কিরে, ছেলেটা এত খারাপ আচরণ করলো আর তুই কিছু বললি না কেন? আমার সাথে কেউ কোনোদিন এমন আচরণ করেনি, তাই আমি বুঝতে পেলাম না আমার কি করা উচিত। তবে যাই বলো, ছেলেটা কিন্তু অন্যদের থেকে আলাদা। সে আলাদা হোক আর যাই হোক, আমি ওকে দেখে নেব। এরপর কিছুদিন গেল। এর মধ্যে নীলা একটা টিউশনি পেয়েছে। একই বাড়িতে দুজন যমজ বোনকে পড়ায়। তো একদিন নীলয় পড়াতে গিয়ে দেখলো আয়রা বসে আছে সে যেখানে পড়াতে গেছে। আয়রা ও নিলয় একে অপরকে দেখে খুবই অবাক হলো, কারণ তাদের কেউই আশা করেনি যে তাদের এভাবে দেখা হয়ে যাবে। তুই তাহলে আমার খালাতো বোনদের নতুন হোম টিউটর? তার মানে এটা আপনার খালার বাড়ি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি পড়াতে চাই, আমার দেরি হয়ে যাচ্ছে। নিলয়ের দেরি করলো না, কারণ সে জানে ওখানে দাঁড়ালে আয়রার সাথে ঠিক একটা ঝামেলা হবে, যার ফলে দেখা গেল টিউশনিটাই চলে গেল। কিন্তু নিলয়ের চেয়ে এই টিউশনিটা খুবই দরকার। তার ছোট বোনের পড়ার খরচে এই টাকা দিয়ে চলে। নিলয় যাওয়ার পর আয়রা তার খালার কাছে গেল। খালা, রিমি মিমির হোম টিউটর কতদিন ধরে পড়াচ্ছে ওদের? এই তো 15-16 দিন হলো। এই ছেলে তো একদম ভালো না, ও শুধু ছাত্রই ভালো, আর কিছুই ভালো না। মানুষ হিসেবে একদম ভালো না। তোমার তো আবার মেয়ে, খালুও বাড়িতে থাকে না। আমি বলি কি, ওকে বাদ দিয়ে দাও। ছেলেটা কিন্তু খুব ভালো পড়ায়, তারপরে যখন তুই বলছিস ঠিক আছে, আজকে ওকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আয়রার খালা নিলয়কে তার প্রাপ্য বেতন মিটিয়ে দিয়ে বলল তাকে আর পড়াতে আসতে হবে না। নিলয় ঠিকই বুঝতে পারল এটা আয়রার কাজ, তাই নিলয় আর কিছু না বলে বেরিয়ে এলো সে বাড়ি থেকে। পরের দিন ভার্সিটি ক্যাম্পাসে নিলয় চুপ করে বসে আছে। তার মাথায় শুধু একটা চিন্তা এখন ঘুরপাক খাচ্ছে, টিউশনে কোথায় পাবে। মাসের মাঝখানে আবার যা বেতন পেয়েছে তা বোনের লেখাপড়ার জন্য যথেষ্ট নয়, এসব ভাবছিল। এমন সময় আয়রা নিলয়ের সামনে এসে দাঁড়ালো। কিরে, কেমন দিলাম? দেখলি তো, আমার কথায় টিউশনিটাও চলে গেল। আয়রার এরকম হাসি নিলয় সহ্য করতে পারল না। সে উঠে আয়রাকে চড় মেরে বলতে লাগলো, আপনার সমস্যা আমার সাথে, আমাকে যা ইচ্ছা শাস্তি দিতেন। আজকে আপনার জন্য আমার বোনের লেখাপড়ার কত ক্ষতি হচ্ছে জানেন? আয়রা কিছু বলছে না, শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। মা হাতে সেলাই করে কোন রকমের সংসার চালায়। আমার এই টিউশনের টাকাটা দিয়ে বোনের কোচিং খরচ চালানোর কথা ছিল, কিন্তু আপনার তো সেটা সহ্য হলো না। এরপর নিলয় চলে গেল, আর আয়রা সেখানে দাঁড়িয়ে থাকলো। আয়রা নিজের কাছে খারাপ লাগছে। কিছুক্ষণ পর আয়রা গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করতে লাগলো, কিন্তু আর সে বড্ড অন্যমনস্ক। গাড়ি চালানোতে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। যখনই গাড়ি চালাতে মনোযোগ দিতে যাচ্ছে তখনই তার নিলয়ের কথাগুলো মনে পড়ছে। না, ছেলেটার সাথে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি।
ওই দিনও যেটা করেছিল সেখানেও আমার দোষ ছিল, গতকালও আমারই দোষ ছিল। আমি ওকে সরি। আয়রা আর কিছু বলার আগেই একটা গাড়ি এসে তার গাড়িতে ধাক্কা দিল। এরপর আয়রা যখন জ্ঞান ফিরল তখন সে হসপিটালের বেডে। আয়রার জ্ঞান ফেরার পর দেখল তার বেডের পাশে তার মা বসে আছে। আয়রা চোখ খুলেছে দেখে ওনার মুখে রাজ্য জয়ের এক হাসি ফুটে উঠল। আমি এখন কোথায়? তুই হসপিটালে। কতবার বলেছি সাবধানে গাড়ি চালাবি, দেখলি তো কি হয়ে গেল। আমাকে এখানে নিয়ে আসলো কে? তোমাকে খবর দিল কে? একটা ছেলে তোকে এখানে নিয়ে এসেছে, আমাকে তোর খালা খবরটা দিয়েছে। ওই ছেলেটা নাকি তোর খালাকে চেনে, তাই সে তোর খালাকে তোর অ্যাক্সিডেন্টের খবর দেয়। তোর অনেক ব্লাড লস হয়েছিল, সেই তোকে ব্লাড দিয়েছে। ছেলেটা অনেক ভালো জানিস, তোকে ব্লাড দেওয়ার জন্য ওকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু সে কোনো মতেই নিল না। সে এখন কোথায়? 14 ঘন্টা পর তোর জ্ঞান ফিরেছে, আমার সাথেই ছিল। যখন ডাক্তার বলল তুই আউট অফ ডেঞ্জার, সে তখন চলে গেল। কিছুক্ষণ পর আয়রার খালা আসলো। কিরি, এখন কেমন লাগছে? এখন বেটার লাগছে। আচ্ছা খালা, তোমাকে কে খবর দিয়েছিল আমার অ্যাক্সিডেন্টের? নিলয়। আয়রা এবার খুবই অবাক হলো, কারণ সে নিলয়ের সাথে যা করেছে তারপর তার জন্য নিলয় এত কিছু করবে, এটা আয়রার আশার বাইরে। খালা, সেদিন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। কি মিথ্যা? নিলয়ের কোনো খারাপ অভ্যেস নেই, ও খুব ভালো ছেলে। আমি ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছি। প্রতিশোধ মানে? আয়রা এবার সবটা বলল। ছি আয়রা, আমি আর তোর বাবা তোকে এই শিক্ষা দিয়েছি? জানি তোকে বলে লাভ নেই, তাও তোর উচিত নিলয়কে সরি বলা। ঠিক আছে, তাই হবে। আমি নিলয়কে সরি বলবো। কি? তুই সরি বলবি? যে মেয়ে আজ পর্যন্ত কোনোদিন সরি বলেনি, সে আজ এক কথাতেই রাজি? এতদিন আমার নিজের কাছে এত খারাপ লাগেনি, আজ যতটা খারাপ লাগছে। হসপিটাল থেকে ছাড়া পেলে আমি নিজে নিলয়ের কাছে গিয়ে সরি বলবো। আজ 20 দিন পর আয়রা হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়ে সে ভার্সিটি গেল, তবে ক্লাস করতে নয়, নিলয়ের সাথে দেখা করতে। এই 20টা দিন শুধু নিলয়কে নিয়েই ভেবেছে। আয়রা বুঝতে পারছে যে সে নিলয়ের প্রেমে পড়ে গেছে। আয়রা ভার্সিটি গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এমন সময় দেখলো নিলয় একটা মেয়ের সাথে বেশ হেসে হেসে কথা বলতে বলতে এদিকে আসছে। এটা দেখে আয়রার খুবই রাগ হলো। সে হন করে নিলয়ের কাছে হেঁটে গেল, গিয়ে নিলয়কে নিজের গাড়ি পর্যন্ত টানতে টানতে নিয়ে এলো। এখানে আনলেন কেন? আমি তো কিছু করিনি। মেয়েদের সাথে কথা বলতে খুব ভালো লাগে না? খুব তো হেসে হেসে কথা বলছিলি ওই মেয়েটার সাথে। আরে ওর তো কিছু নোটস নেওয়ার ছিল আমার কাছ থেকে, তাই একটু কথা বলছিলাম আর কি। আচ্ছা ওসব বাদ দেন, আপনি এখন কেমন আছেন? আমি ভালোই আছি। আর কি আপনি আপনি করছিস? তুমি করে বলবি। আপনিও তো তুই করে বলছেন। ঠিক আছে, আমিও তুমি করেই বলবো। আচ্ছা, সেদিন আমাকে বাঁচালে কেন? আমি তো তোমার সাথে অনেক অন্যায় করেছি। মানুষ মাত্রই ভুল হয়, তুমিও না বুঝে ভুল করে ফেলেছিলে। তবে আমি যদি সেদিন তোমাকে ইচ্ছে করে না বাঁচাতাম তাহলে সেটাও তো আমার অপরাধ। আমি অতীতে যা করেছি তার জন্য সরি। ইটস ওকে। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, তা হতে পারি। এইভাবে নিলয় ও আয়রার বন্ধুত্ব শুরু হয়। আয়রা ওর খালাকে বলে নিলয় টিউশনটা ফিরিয়ে দিয়েছে, কারণ নিলয় কোনো অপরিচিত মেয়েকে পড়াতে যাবে এটা আয়রা কোনোভাবে রিস্ক নেয়নি। এভাবে নিলয় ও আয়রার বন্ধুত্ব ভালোই চলছিল। হঠাৎ একদিন তানিশা ভার্সিটিতে এলো। কি রে তানিশা, 2 মাসের ট্যুর করে অবশেষে তাহলে দেশে ফেরার ইচ্ছে হলো? তোর অ্যাক্সিডেন্টের খবর পেয়েছিলাম, কিন্তু কি করব বল, তখন আমি অলরেডি দেশের বাইরে চলে গেছি। তানিশা এবার নিলয়কে আয়রার পাশে দেখে বলল,
কিরে, তুই এই ছোট লোকটার সাথে কবে থেকে মেশা শুরু করলি? বলেছিলাম না সেদিন যে ঠিকই একদিন তোর পিছনে লেগে যাবে। আয়রা তানিশার এরকম কথা নিচে রাগ সামলাতে না পেরে তানিশার গালে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিল। নিলয় আমার কাছে ফ্রেন্ডের চেয়েও বেশি। নিলয় না থাকলে আজ হয়তো বেঁচেই থাকতাম না। তাই এখন থেকে নিলয় সম্পর্কে কিছু বলার আগে ভেবে বলবি, না হলে আজ যে ঘটনা ঘটলো তার পুনরাবৃত্তি ঘটতে পারে। নিলয় এসব কিছু খুব অবাক হয়ে দেখছে, কারণ সে কোনোদিন আশা করেনি যে আয়রা তার হয়ে তানিশার সাথে এমনটা করবে। সরি রে, আমি আসলে না জেনে সব বলে ফেলেছি। সরি নিলয়। ওদিকে তানিশা মনে মনে বলছে, তুই এই ছেলের জন্য আমাকে চড় মারলি। তোর প্রেমিককেই আমি তোর থেকে দূরে সরিয়ে দেব। ঠিক আছে, এরপর যেন এরকম ভুল আর না হয়। আচ্ছা, তুই এখানে থাক, আমার নিলয়ের সাথে কিছু কথা আছে। এরপর আয়রা নিলয়কে আলাদা একটা জায়গায় নিয়ে এলো, এসে বলল, নিলয়, আমি কোনো কিছু ঘুরিয়ে বলতে পছন্দ করি না, যা বলার সোজাসুজি বলে দিই। আর ঠিক সেই রকমই একটা কথা তোমাকে আজ বলতে চাই। কি কথা বলো? নিলয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর সেটা আজ থেকে নয়, যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে সেদিন থেকেই তোমার প্রতি আমার একটা ফিলিংস তৈরি হয়েছে। কথাটা আমি তোমাকে আরও আগেই বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি তোমাকে কিছুটা সময় দিতে চেয়েছিলাম। তোমাকে বন্ধু বানিয়েছিলাম যাতে তুমি আমাকে ভালো করে বুঝতে পারো আর আমি তোমাকে ভালো করে বুঝতে পারি। আমার মনে হয় আমরা এখন একে অপরকে যথেষ্ট পরিমাণে বুঝি। নিলয়, আই রিয়েলি লাভ ইউ। আয়রা, তোমার প্রতি আমার মনে যে কোনো ফিলিংস নেই তা বললে ভুল হবে। তোমাকে আমার ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে রিলেশনে যাওয়া সম্ভব না, কারণ লেখাপড়া শেষ করে আমাকে নিচের পায়ে দাঁড়াতে হবে। আমাকে কি পড়ালেখা শেষ অবধি সময় দিতে পারবে? তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। তবে অন্য কোনো মেয়ের সাথে যদি কথা বলতে দেখেছি তাহলে তোমার খবর আছে। ওই খবরদার, ওইভাবে হাসবা না। আরে বাবা, ভালোই যখন বেসেছ তখন এতটুকু ভরসা তো আমার উপর করবে নাকি? ভরসা তো নিজের চেয়েও বেশি তোমাকে করি। দূর থেকে তানিশা সবই দেখছিল আর বলছিল, যত হাসার আজই এসে নে, কাল থেকে আর এই হাসি থাকবে না। সেদিন রাতে নিলয়ের ফোনটা বেজে উঠল। নিলয় ফোন পিক করলো। হ্যালো। হ্যালো নিলয়, আমি তানিশা বলছি। ও আপনি? হ্যাঁ বলুন। আপনি করে বলছো কেন? তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, এবার বলো ফোন দিলে কেন হঠাৎ? তোমাকে সরি বলার জন্য ফোন করেছি। আসলে কোনো কিছু না জেনেই তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। ইটস ওকে। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস? ওকে। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলবে প্লিজ? হ্যাঁ বলো। তুমি আর আয়রা কি শুধুই ফ্রেন্ড? আমাকে যদি সত্যিই ক্ষমা করে দিয়ে থাকো আর আমাকে তোমার বন্ধু হিসেবে মানো, তাহলে তুমি আমাকে সত্যিটা বলবে। নিলয়ের পর তানিশাকে সবটা বলল। তুমি আমাকে প্রমিস করো যে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছি, আবার কথাও বলছি, এসব তুমি আয়রাকে বলবে না। কেন? আয়রা থেকে গোপন করার কি দরকার? আমরা মেয়েরা সব সহ্য করতে পারি, কিন্তু নিজের মনের মানুষের সাথে আর একটা মেয়েকে সহ্য করতে পারি না। আয়রাও স্বাভাবিকভাবে পারবে না, তাই বলছি। আর তাছাড়া আমার বন্ধু বলতে তোমরা দুজনই আছো, আর এসব নিয়ে যদি আয়রা আমাকে ভুল বুঝে আমাদের এতদিনের বন্ধুত্বটা নষ্ট করে দেয়, সেটা আমি মেনে নিতে পারবো না। তাই প্লিজ তুমি আয়রাকে কিছু বলবে না আমাদের বিষয়। ঠিক আছে, আমি প্রমিস করছি যে আমি আমাদের বিষয়ে আয়রাকে কিচ্ছু বলবো না। এরপর আরও কিছু সময় নিলয় তানিশা কথা বলল। ঠিক আছে, তাহলে আমি ফোন রাখছি, কাল দেখা হবে। ওকে বাই। নিলয় ফোন রাখার সাথে সাথেই আয়রার ফোন আসলো। হ্যালো।
ফোন এতক্ষণ ওয়েটিংয়ে ছিল কেন? কার সাথে কথা বলছিলে? আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। কোনো মেয়ে ফ্রেন্ড না তো? তুমি আবার শুরু করলে? আহা বাবু, রাগ করছো কেন? সরি। এরপর আয়রা আর নিলয় আরও কিছু সময় কথা বলল। ওদিকে তানিশা ভাবছে, আচ্ছা, তাহলে জল এত দূর গড়িয়েছে। আয়রা তাহলে প্রপোজও করেছে। যাক, তাহলে নিলয়কে আয়রার থেকে দূরে সরিয়ে দিলে আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবে আয়রা। আমাকে চড় মারার শাস্তি তো তোকে পেতেই হবে আয়রা। কিন্তু নিলয়ের সাথে কথা বলে আমার মনটা এত হালকা লাগছে কেন? মনে হলো অনেক কাছের কোনো মানুষের সাথে কথা বললাম। এরপর সারাদিন কী কী ঘটেছে তা নিজে ডায়েরিতে লিখে ঘুমোতে চলে গেল তানিশা। পরের দিন ভার্সিটিতে নিলয় বরাবরের মতো আয়রাটাকে ভার্সিটিতে এসেছে। এদিকে তানিশা ইচ্ছে করে আয়রাটাকে এসেছে নিলয়ের সাথে সময় কাটানোর জন্য। তানিশা চাইছিল যে আয়রা ভার্সিটিতে এসে যেন দেখে নিলয় আর তানিশা খুব হেসে হেসে গল্প করছে, এবং হলেও তাই। তানিশা নিলয় গল্প করছিল। এমন সময় আয়রা চলে আসে। তানিশার সাথে নিলয় তো হেসে হেসে কথা বলা দেখে আয়রার কিছুটা রাগ হলো। সে তানিশাকে কিছু না বলেই নিলয়কে টান দিয়ে অন্যদিকে নিয়ে গেল। তানিশার সাথে এত কিসের কথা তোমার? আমার অনুপস্থিতিতে তো প্রায় সময় মেয়েদের সাথে কথা বলো দেখি। তুমি ছাড়া তো তানিশার কোনো বন্ধুই নেই, আর আজকে তো দেরি করে আসছো, তাই তানিশাকে একটু সঙ্গ দিচ্ছিলাম আর কি। কেন? তোমাকে কি কেউ বলেছে যে কোনো মেয়ে একা একা বসে থাকলে তাকে সঙ্গ দিতে? তানিশার আমি ছাড়া আর বন্ধু নেই, সেটা তানিশার ব্যাপার। ওকে তো অন্যদের সাথে বন্ধুত্ব করতে মানা করিনি আমি, তাই না? এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো আমি? তোমাকে মানা করেছিলাম অন্য মেয়েদের সাথে মিশতে, তাও মিশছো কেন? এর মধ্যে হঠাৎ করে তানিশা চলে এলো। সরি রে, আমার জন্য মনে হয় তোদের ঝগড়া হচ্ছে। এত কিছু হবে জানলে আমি নিলয়ের সাথে কখনোই কথা বলতাম না। তুই তো এই মুহূর্তেও আমাদের কথার মধ্যে আসছিস। আয়রা, এভাবে বিহেভ করছো কেন? আজকে তানিশার সাথে তো একটু কথাই বলেছি, আর কিছু তো না। আমার সাথে তো কোনো দিন এত সময় নিয়ে এত হেসে খেলে কথা বলতে দেখলাম না তোমাকে। আমার তো মনে হয় আমি তোমাকে যথেষ্ট সময় দিই। এরপর যদি তোমার মনে হয় যে আমি তোমাকে ঠকাচ্ছি, তাহলে এখনো সময় আছে, তুমি অন্য কাউকে নিয়ে ভাবতে পারো। আর তাছাড়া আমরা তো এখনো রিলেশনে যাইনি। এটা বলার পর নীলয় দাঁড়ালো না, সে ক্লাসে চলে গেল। এদিকে আয়রা তানিশা বসে রইল। আয়রা মনে মনে ভাবছে, আমি মনে হয় বেশি বলে ফেলেছি নিলয়কে। আসলেও ও তো আমাকে যথেষ্ট সময় দেয়, আর তাছাড়া তানিশা তো আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর সাথে তো আর গোপনে কথা বলছে না, ভার্সিটিতে সবার সামনেই কথা বলছে। আর তানিশাও ওকে বিশেষ পছন্দ করে না। আমি খামোখাই ওদের সন্দেহ করলাম। ক্লাস শেষে নিলয়কে সরি বলতে হবে। অপরদিকে তানিশা মনে মনে ভাবছে, এই তো কাজ হয়েছে, সম্পর্কে সন্দেহের বীজ বুনে দিতে পেরেছি। এখন জাস্ট কিছুদিন নিলয়ের সাথে অল্প অল্প করে সময় কাটালেই আয়রার সন্দেহ আরও বেড়ে যাবে, যার ফল হিসেবে ওদের সম্পর্কটা শেষ হয়ে যাবে। কিন্তু নিলয়ের সাথে সময় কাটানোর সময়টা কখন পাবো? ভার্সিটিতে তো আয়রা সব সময় নিলয়ের সাথেই থাকে, এখানে তো নিলয়কে আলাদা করে পাওয়াই সম্ভব না। তানিশার ভাবনার ইতি ঘটালো আয়রা। দুজনের মধ্যেকার নীরবতা ভেঙে আয়রা বলল, তানিশা, আই এম সরি, আমি আসলে বেশি বলে ফেলেছি। নিলয়কে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলেই আমার রাগ উঠে যায়, আর রাগ হলে আমার মাথা ঠিক থাকে না, তা তুই জানিসই। ইটস ওকে, এটা স্বাভাবিক। যে কোনো মেয়েই তার সাথীর সাথে আর একটা মেয়েকে দেখলে রেগে যাবে। তুইও ওই দিন আমাকে অপমান করে আমাকে রাগিয়ে দিয়েছিস। তুই চড় মেরে নিজের রাগ ঠান্ডা করেছিলি, আর আমি তোর থেকে নিলয়কে কেড়ে নিয়ে নিজের রাগ ঠান্ডা করব। এরপর তানিশা রায়রা ক্লাসে গেল। তানিশা অনেক ভাবার পর একটা রাস্তা পেল নিলয়ের সাথে কিছু সময় কাটানোর জন্য। সে ঠিক করলো নিলয় যখন টিউশনি শেষ করে বাড়ি ফিরবে, তখন কিছুটা সময় সে নিলয়ের সাথে কাটাবে। ক্লাস শেষে এরা নিলয়কে সরি বলল।
নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নিল তারা। এরপর নীলয় বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পর নীলয়ের ফোনে তানিশার কল আসলো। হ্যালো। হ্যালো, বাড়ি পৌঁছেছো? হ্যাঁ, পৌঁছে গেছি। তুমি পৌঁছেছো? হ্যাঁ। আচ্ছা নিলয়, তুমি কি তোমার টিউশন শেষে আমাকে একটু করে সময় দিতে পারবে প্রতিদিন? বিকেলের সময়টা আমি খুব বোর হই, আর বিকেলের সময়টা আয়রাকেও পাওয়া যায় না। ও ওর বাবা মায়ের সঙ্গে কাটায় ওই সময়টা, আর আমার বাবা মা তো সারাদিন ব্যবসা নিয়েই পড়ে থাকে। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। কোথায় দেখা করবে বলো? না না, তোমাকে আসতে হবে না। তুমি কোথায় পড়ো আমাকে ঠিকানাটা বলো, আমি তোমাকে পিক করে নেব। নীলয় তানিশাকে ঠিকানা বলে দিল। এরপর থেকে এভাবেই প্রতিদিন নীলয় তানিশার সাথে কিছুটা করে সময় কাটায়, যেটা আয়রা জানে না। এসব প্রায় 15 থেকে 20 দিন ধরে চলছে। বিকেলে টিউশনের পরে নীলয় কোথায় থাকে এরকম কোনো প্রশ্ন আয়রা যখন নীলয়কে জিজ্ঞাসা করে, তখন হয় নীলয় মিথ্যা বলে, নয়তো এড়িয়ে যায়। আয়রাও তা অন্ধের মতো বিশ্বাস করে নেয়। আর এই কয়েকদিন নিয়মিত নীলয়ের সাথে সময় কাটানোর ফলে তানিশাও নীলয়কে ভালোবাসতে শুরু করেছে। এর কারণও আছে। তানিশার মা বাবা তানিশাকে ছোটবেলা থেকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেনি, তাই সে দিনের বেশিরভাগ সময় একাই কাটাতো। আর তানিশার অহংকারের জন্য সে কোনোদিন আয়রা ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করতে পারেনি। এই জন্য তার নিজেকে সবসময় একা মনে হতো। কিন্তু নীলয়ের সাথে পরিচয় হওয়ার পর তার একাকিত্ব কেটে গেছে। নীলয়ের সাথে সে মন খুলে কথা বলতে পারে। নীলয় তার সব কথা শোনে, কখনো বিরক্ত হয় না। এসব কারণেই মূলত তানিশা নীলয়কে ভালোবেসে ফেলেছে। কিন্তু অপরদিকে নীলয় তানিশাকে বন্ধু চেয়ে বেশি কিছু ভাবে না। সে শুধু তানিশার পাশে একজন ভালো বন্ধু হয়ে থাকতে চায়। নীলয় যে শুধু আয়রাকে ভালোবাসে, তানিশার প্রতি নীলয়ের মনে যে কোনো ফিলিংস নেই সেটা তানিশা ভালো করেই বুঝতে পারে। তাই তানিশা নিজে নিজে ঠিক করলো, আগে শুধু নিলয়ের সাথে বন্ধুত্বের নাটক করেছিলাম আয়রা আর নিলয়ের সম্পর্কটা নষ্ট করার জন্য, কিন্তু এখন আমি নিলয়কে ভালোবেসে ফেলেছি। তাই আয়রাকে নিলয়ের জীবন থেকে সরানোর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। নিলয়ের জন্য আমি সব করতে পারি। এরপর তানিশা একদিন নীলয়কে পার্কে ডাকলো। তানিশা একদিন একজন ফটোগ্রাফারকে হায়ার করেছিল দূর থেকে নীলয় তানিশার ছবিগুলো তোলার জন্য। নীলয় পার্কে আসতেই তানিশা নীলয়কে জড়িয়ে ধরল, যেটা ছবি ফটোগ্রাফার তুলে ফেলল। তানিশা যে নীলয়কে জড়িয়ে ধরল এটাতে নীলয় খুবই অবাক হলো। অবাকে জিজ্ঞাসা করলো, কি হলো, এমন করছো কেন? চুপচাপ আমার হাত ধরে হাঁটা শুরু করো, আর এমনভাবে হাঁটবে যেন মনে হয় আমরা প্রেম করছি। আমি পরে তোমাকে সবটা বলছি। নীলয় আর কিছু না বলে তানিশার হাত ধরে হাঁটা শুরু করলো। এসবের ছবিও ফটোগ্রাফার তুলে ফেলল। পার্ক থেকে বেরিয়ে নীলয় তানিশাকে জিজ্ঞাসা করলো, তার এরকম কাজের কারণ কি? আসলে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমি না করে দিয়েছি। তারপরেও ওই ছেলে আমার পিছু ছাড়ছে না। বললাম আমার বয়ফ্রেন্ড আছে, তাও আমার পিছু ছাড়ছে না। তাই ওকে আজ ডেকেছিলাম তোমাকে আমার বয়ফ্রেন্ড বলে ওর সাথে পরিচয় করিয়ে দেবো বলে। কিন্তু তুমি যখন আসলে তখন দেখলাম ওই ছেলে দূর থেকে আমাদেরকে দেখছে, তাই এই প্রেমের নাটক করলাম। কি? এরকমভাবে তাকিয়ে আছো কেন? মানে এত বুদ্ধি পাও কোথা থেকে? ওই তো বুঝতে হবে। এরপর তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাড়ি চলে গেল। তানিশা সেদিন রাতে বাড়ি গিয়ে তার ভাড়া করা ফটোগ্রাফারকে বলল, নীলের সাথে যে ছবিগুলো তোলা হয়েছে সেখানে তানিশার পরিবর্তে অন্য একটা মেয়ে চেহারা বসিয়ে দিতে। পরের দিন তানিশা নীলয় পার্কে বসেছিল। এমন সময় নীলের ফোনে একটি কল আসলো। হ্যালো। হ্যালো ভাইয়া, কিরে, কাঁদছিস কেন? তুই জলদি বাড়ি আয়, আম্মু অজ্ঞান হয়ে গেছে। নীলয় আর তানিশা দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারপর তারা নীলয়ের মাকে হসপিটালে নিয়ে গেল। তানিশা নীলয়ের মাকে যে হসপিটালে নিয়ে গেছে তানিশার বাবা সেটার অন্যতম ট্র্যাজেডি, যেটা নীলয় জানে না। নীলয়ের মা অসুস্থ হওয়াতে তানিশা মনে মনে বেশ খুশি হয়েছে। তানিশা মনে মনে বলছে,
শাশুড়ি পারফেক্ট টাইমে অসুস্থ হয়েছে। এখন এমন ব্যবস্থা করব যাতে মায়ের চিকিৎসার জন্য নিলয়ের অনেক টাকার দরকার পড়ে। আমি নিলয়কে টাকা অফার করব। যদি নিলয় টাকাগুলো নেয় তাহলে আমার জায়গা নিলয়ের কাছে অনেক বড় হয়ে যাবে, আর যদি না নেয় তাহলে আর একটা ব্যবস্থাও আছে তার জন্য। আমাকে আয়রার বাবার সাথে দেখা করতে হবে। তানিশা নিলয়ের মায়ের যে চিকিৎসা করছে সে ডক্টরের কাছে গেল, গিয়ে বলল, ডক্টর, এই রোগীর কি সিরিয়াস কিছু হয়েছে? নো ম্যাম, নাথিং সিরিয়াস, জাস্ট প্রেশারটা একটু ফল করেছিল, এখন সব ঠিক আছে। এই কথাটা ওনার ছেলেকে বলবেন না। ওকে বলবেন যে এই রোগীর দুটো কিডনি অনেক ড্যামেজ, তাই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে লাগবে, আর যার জন্য সব মিলিয়ে 15 লক্ষ টাকা লাগবে। তবে কথাটা আজকে বলবেন না, বলবেন টেস্টের রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে, আর তারপর 2 দিন পর এসব কথা বলবেন। কিন্তু ম্যাম, আপনার মনে হয় এই হসপিটালে আর চাকরি করার ইচ্ছে নেই। আপনি জানেন তো আমার বাবাকে? নো ম্যাম, আপনি স্যারকে কিচ্ছু বলবেন না, আপনি যা বলবেন তাই হবে। এরপর তানিশা নিলয়ের থেকে বিদায় নিয়ে সে ফটোগ্রাফারের কাছে গেল ছবিগুলো নিতে। ছবিগুলো নিয়ে তানিশা সোজা আয়রার বাবার অফিসে গেল, গিয়ে আয়রার বাবার সাথে দেখা করলো। আরে তানিশা মা, আজ হঠাৎ আমার অফিসে আসলে? আঙ্কেল, আয়রার বিষয়ে আমার কিছু কথা আছে, যেটা আয়রার সামনে আমি বলতে পারবো না। কি হয়েছে? আপনি কি জানেন যে আয়রা একটা ছেলেকে ভালোবাসে? হ্যাঁ, আয়রা আমাকে বলেছে ওর নাম নিলয়। আয়রার মাও ছেলেটিকে চেনে এবং ছেলেটা খুব ভালো। খুব জলদি আমার সাথে নিলয়ের দেখা করাবে আয়রা। আঙ্কেল, গতকাল পর্যন্ত আমিও তাই জানতাম, কিন্তু এই ছবিগুলো দেখেন। তানিশা আয়রার বাবাকে ছবিগুলো দিল। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো ভাই বোনের সম্পর্ক হতে পারে না। ভালোভাবে বসে যাচ্ছে যে এটা প্রেমিক প্রেমিকা। আঙ্কেল, আমিও আপনার মতো অবাক হয়েছিলাম। আমি পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন নিলয়কে এই মেয়ের সাথে আমি দেখে ফেলি। আমার তো মনে হয় ও আয়রার সঙ্গে মেশে ওর সম্পত্তির লোভে। ওর সাহস হয় কি করে যে আমার মেয়েকে টিচ করে? ওর ব্যবস্থা আমি করছি। না আঙ্কেল, এমন করবেন না। কেন? আঙ্কেল, একবার জাস্ট ভাবেন এই ছেলে কিভাবে আয়রার ব্রেন ওয়াশ করেছে। এখন আপনি যদি কিছু করেন তাহলে আয়রা আপনার বিরুদ্ধে চলে যাবে, আর এটা নিলয়ের জন্য আরও বেশি ভালো হবে। ঠিক বলেছো, এখন কি করা যায় বলো তো? আমার কাছে একটা আইডিয়া আছে আঙ্কেল। কি আইডিয়া মা? আগে নিলয়ের সাথে কথা বলে দেখি ও টাকা নিয়ে আয়রাকে ছেড়ে দিতে রাজি হয় কিনা, তারপর আপনাকে আইডিয়াটা বলছি। ঠিক আছে, তবে যা করবে সাবধানে করবে। জি আঙ্কেল। আর আঙ্কেল, এই ছবির বিষয়ে আয়রাকে এখন কিছু বলবেন না, সময় হলে আমি বলবো। ঠিক আছে। 2 দিন পর ডক্টর নিলয়কে বলল যে তার মায়ের চিকিৎসার জন্য 15 লক্ষ টাকা লাগবে। নিলয় কথাটা শোনা মাত্রই নিলয়ের মাথায় যেন আগুন ধরে গেল। নিলয় মাথায় হাত দিয়ে বসে আছে। এমন সময় তানিশা আসলো। কি হয়েছে নিলয়, এভাবে বসে আছো কেন? ডক্টর বলল মায়ের চিকিৎসার জন্য 15 লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, তাতে সমস্যা কোথায়? আমার কাছ থেকে নাও। তোমার কাছ থেকে কিভাবে নিয়ে এত টাকা? আমি তোমাকে কোনোদিন শোধ করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। যা আশা করেছিলাম তাই হচ্ছে। নিলয় আমার কাছ থেকে কখনোই টাকা নেবে না। তাহলে আসল প্ল্যান অনুযায়ী কাজ করি। নিলয়, রাস্তা আর একটা আছে। আয়রার বাবা জানতে পেরেছে যে তোমার মা গুরুতর অসুস্থ। সে তোমার মায়ের সমস্ত চিকিৎসার ভার নেবে। তার পরিবর্তে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আয়রার বাবা তোমাকে আয়রার সাথে মেনে নিতে পারেননি। সে চায় তুমি আয়রার জীবন থেকে সরে যাও। নিলয় কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি রাজি। আসলেও এটাই বাস্তবতা। আয়রার পরিবার কোনো দিন আমাকে মেনে নিত না হয়তো, তবে টাকাটা আমি ওনাকে ঠিকই ফিরিয়ে দেবো একসময়। কিন্তু ওনাকে দেওয়া কথাটা আমি রাখবো। আমি আয়রার জীবন আর ফিরবো না। এরপর তানিশা বলল, ঠিক আছে, তাহলে কাল তুমি আয়রার বাবার অফিসে চলে যাও, ওখানেই উনি তোমার সঙ্গে দেখা করবেন। এর কিছুক্ষণ পর তানিশা নিলয় থেকে বিদায় নিল। তারপর
সে আয়রার বাবাকে ফোন দিয়ে বলল নিলয় টাকা নিতে রাজি হয়েছে। আপনি এক্ষুনি বাড়িতে আসুন, আয়রাকে সবটা বলার সময় এসেছে। ঠিক আছে, আমি আসছি। কিছু সময় পর আয়রার বাবা ও তানিশা বসে আছে। তানিশা আয়রাকে ছবিগুলো দিল। ছবিগুলো দেখার পর আয়রা বলল, এসবের মানে কি? তুই যা দেখেছিস সবটা সত্যি। আমি এসব বিশ্বাস করি না। আমি জানতাম তুই এসব বিশ্বাস করবি না, তাই আমি আর আঙ্কেল একটা প্ল্যান করেছি নিলয়ের সত্যিটা তোর সামনে আনার জন্য। কি প্ল্যান? তারপর তানিশা আয়রাকে নিলয়ের টাকা চোর কথাটা বলল। আয়রা কথাগুলো শুনছে আর চোখ দিয়ে পানি ফেলছে। এরপর রাতে নিলয়ের ফোনে তানিশা ফোন করলো। হ্যালো। নিলয়, আয়রার বাবা বলেছে টাকা তোমাকে সে দেবে, কিন্তু টাকা নেওয়ার পর আয়রা যখন তোমার সামনে আসবে তখন তুমি আয়রার সামনে এমন নাটক করবে যেন মনে হয় তুমি আসলেও আয়রাকে ভালোবাসোনি, ভালোবেসেছো আয়রার টাকাকে। ঠিক আছে। আর আয়রা কিন্তু সিসিটিভিতে সব দেখবে আর শুনবে, সো শুরু থেকেই নাটক করে যাবে। ঠিক আছে। পরের দিন আয়রার বাবার অফিসে। আমার মেয়ের সাথে এরকম না করলেও পারতে। আমাকে কি টাকা দিতে রেখেছেন নাকি জ্ঞান দিতে রেখেছেন? টাকার জন্য আমি সব কিছু করতে পারি। টাকাটা দিন এখন। শুনেছি নিজের মাকে অনেক ভালোবাসো। হ্যাঁ। তাহলে আগে মায়ের কসম খাও যে টাকাটা নেওয়ার পর তুমি কখনো আয়রার জীবনে ফিরবে না। ঠিক আছে, আমি নিজের মায়ের কসম খেয়ে বলছি আমি আর কোনোদিন আয়রার জীবনে ফিরবো না। নিলয় টাকার ব্যাগটা নিয়ে বের হয়ে যাচ্ছিল। এমন সময় তার সামনে আয়রা এসে দাঁড়ালো। আয়রার চেহারার হাল থেকে বোঝা যায় নিলয়ের বুকে ব্যথা শুরু হলো। চোখের নিচে কালো দাগ হয়ে গেছে সারা রাত কাঁদার ফলে। চোখগুলো ফুলে খুবই ভয়ানক অবস্থা। আয়রা নিলয়ের দিকে এগিয়ে এসে নিলয়কে চড় মেরে বলতে লাগলো, তানিশা ঠিকই বলেছিল, তোদের মতো ছোট লোকদের সাথে কথা বলাই ঠিক না। আমার সাথে তোর টাকার জন্য মিশেছিলি, তা তো পেয়ে গেছিস। দয়া করে আর কারো জীবন নষ্ট করিস না। তোর মা তোর এসব কাহিনী শুনলে মারা যাবে। নিলয় কিছু বলল না। সে চুপচাপ সে জায়গা থেকে বেরিয়ে হসপিটালে চলে গেল। এদিকে আয়রাও আর অফিসে থাকলো না। তার বাবার অনেক বাধা সত্ত্বেও সে একাই অফিস থেকে বাড়ি চলে গেল। অফিসে থেকে গেল তানিশা আর আয়রার বাবা। আঙ্কেল, আয়রাকে বিদেশে পাঠিয়ে দিন, এই শহরে থাকলে ও নিলয়কে ভুলতে পারবে না। আয়রার বাবাও এতে সম্মতি জানায় এবং আয়রাকে অনেক বোঝানোর পর বিদেশে পাঠিয়ে দেয়। আয়রা বিদেশে গিয়ে পড়াশোনা শুরু করে। তবে নিলয়ের কাছে ঠকার পর থেকে ছেলেদের উপর থেকে তার বিশ্বাস উঠে যায়। তাই সে অনেক ছেলের কাছে প্রেমের প্রস্তাব সত্ত্বেও তা প্রত্যাখ্যান করে দেয়। আয়রার দেশ ছাড়ার 5 বছর হয়ে গেছে। নিলয় ধীরে ধীরে তানিশার উপর দুর্বল হয়ে পড়েছে। আর তানিশা তো আগে থেকে নিলয়কে ভালোবাসে। নিলয় লেখাপড়া শেষে একটা চাকরিও পেয়ে যায়। তানিশা নিলয়ের সাথে থাকার জন্য একই কোম্পানিতে চাকরি নিয়ে নেয়। তাদের মধ্যে সবই ঠিক চলছিল, কিন্তু মিথ্যা যেমন কোনোদিন চাপা থাকে না, ঠিক তেমনি তানিশার মিথ্যাটাও চাপা থাকেনি। একদিন তানিশার বাড়িতে আয়রার বাবা মায়ের দাওয়াত ছিল। তানিশার বাবা আর আয়রার বাবা ড্রয়িং রুমে গল্প করছিল, আর আয়রার মা আর তানিশার মা তানিশার রুমে ছিল। তানিশার মা একটা কাছে রুম থেকে বেরিয়ে যায়, আর আয়রার মা তানিশার রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এমন সময় তার হাতের থাকায় বুক সেলফ থেকে ভুল করে একটা পুরনো ডায়েরি পড়ে যায়। আর ডায়েরিটা আয়রার মা তুলতে গেলে সেখানে তিনি নিলয়ের ছবি দেখতে পান। যে পেজে ছবিটা ছিল সেটা উনি পড়লেন। পরে তার সন্দেহ হলো তানিশার উপর। কি ব্যাপার, তানিশার ডায়েরিতে এই ছেলের ছবি কেন? আবার ডায়েরির এই পৃষ্ঠা পড়েও মনে হচ্ছে তানিশা ওই ছেলেটাকে ভালোবাসতো। ডায়েরিটা পড়ে দেখতে হবে, কিন্তু এখন এত সময় নেই আমার কাছে। এরপর আয়রার মা ডায়েরিটা নিজের ব্যাগের মধ্যে নিয়ে নেয়। বাড়িতে গিয়ে আয়রার মা ডায়েরিটা পড়তে শুরু করে। যেহেতু তানিশার সাথে তার বাবা মা তেমন সময় কাটাতো না, তাই তানিশা দিনে কি কি করছে তা সব কিছু ডায়েরিতে লিপিবদ্ধ করত।
এই জন্য আয়রার মা এই ডায়েরিটা পড়েই সব সত্যিটা জানতে পারে। এরপর সে আয়রাকে সবটা জানায়। আমি তো তানিশার বেস্ট ফ্রেন্ড ছিলাম, ও আমার সাথে এমনটা করতে পারলো। এখন কি করবি? তানিশা তো ছেলেটাকে অনেক ভালোবাসি। আবার তুই বিদেশে যাওয়ার পরে 6 মাস এর বিভিন্ন ঘটনাও এই ডায়েরিতে তানিশা লিখেছে। এতে তো মনে হচ্ছে নিলয় কিছুটা হলেও তানিশার উপর দুর্বল হয়ে পড়েছিল। আর এখন তো 5 বছর হয়ে গেছে। এতদিনে তো নিলয় ওকে নিশ্চিতভাবেই ভালোবেসে ফেলেছে। আমি আগে দেশে ফিরি, তারপর সব ঠিক করছি। আর তানিশা নিলয়কে ভালোবাসে কি না বাসে তা আমার দেখার বিষয় না। আমি নিলয়কে ঘৃণা করলেও আমার পাশে নিলয়কে ছাড়া আর কাউকে এখনো কল্পনাও করতে পারি না। আমি খুব জলদি দেশে ফিরছি। তুমি বাবাকে সব সত্যিটা বলো। নিলয় সম্পর্কে বাবার ভুলটা ভাঙানো দরকার। ঠিক আছে। আর নিলয় এখন কোথায় থাকে, কি করে, এসব বিষয়ে খোঁজ নিতে বলো। আমার এগুলো জানার দরকার। ঠিক আছে, 5 বছরে একবারও আমাদের সাথে দেখা করতে আসলি না, আর যেই নিলয়ের কথা বললাম অমনি তোর দেশে ফেরার তাড়া লেগে গেল। আমি তোমাদের আচরণে কষ্ট পেয়েছিলাম। নিলয় আমাকে ছেড়ে দেওয়ার পর আশা করেছিলাম তোমরা আমাকে কাছে টেনে নিবে, কিন্তু তোমরা উল্টে আমাকে বিদেশে পাঠিয়ে দিলে। এখানে এসে আমি আরও একা হয়ে গেলাম। কি করব মা বল? ওই সময় তানিশার কথাটাই ঠিক মনে হয়েছিল আমাদের। আমরাও ভেবেছিলাম যে এই শহরে তোর আর নিলয়ের অনেক স্মৃতি আছে, তুই এখানে থাকলেই নিলয়কে ভুলতে পারতিস না, তাই তো পাঠিয়ে দিলাম। আমাদেরই ভুল ছিল, তুই তাড়াতাড়ি দেশে আয়। এর কিছুদিন পরই আয়রা দেশে ফিরে আসে। দেশে ফেরার পর আয়রা, আয়রার বাবা ও আয়রার মা বসে আছে। তানিশা যে এইভাবে আমাদের সাথে কারসাজি করবে তা আমি ভাবতেই পারিনি। ছেলেটাকে নিয়ে আমাদের নিজেদেরই খোঁজখবর নেওয়া উচিত ছিল, তাহলে এরকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতো না। সরি মা। তানিশার কথা বাদ দাও, ওকে শাস্তি আমি নিজে দেব। আপাতত নিলয়কে কিভাবে আমার জীবনে ফিরিয়ে আনবো তা নিয়ে ভাবতে হবে। দেখ, আমি মানছি তানিশা হয়তো যে রাস্তা অবলম্বন করেছে তা ভুল, কিন্তু সেও তো নিলয়কে ভালোবেসে এই সব করেছে। আর ওদের সম্পর্কের 5 বছর হয়ে গেছে, আর তুই তো নিলয় থেকে এই 5 বছর দূরেই ছিলি। তাই বলছি কি, ওদেরকে ওদের মতো ছেড়ে দিলে হতো না? তুমি কি মনে করো আমি নিলয়কে ভালোবাসি না? আমি জানতাম নিলয় লেখাপড়া শেষ করার আগে বিয়ে করবে না, তাই এতদিন দেশে ফিরিনি। ওর গ্র্যাজুয়েশনের 4-5 মাস হয়েছে, এখন ওর চাকরি হয়ে গেছে, তাই খুব জলদি ও বিয়ে করবে। আমি এমনিও এমন সময়ই দেশে ফিরতাম, নিলয়কে ওর শাস্তি দিতাম, সব শেষে বিয়েটা আমি ওকেই করতাম। কিন্তু তার আগেই সব সত্যি আমার সামনে চলে আসলো। সব তো বুঝলাম, এখন কিভাবে নিলয়ের জীবনে ফেরত পাবি সেটা বল। আমি আমার ভুলটা শোধরাতে চাই, তাই তুই যেটা বলবি আমি তাতেই রাজি। প্রথমে ভেবেছিলাম নিলয় যেখানে চাকরি করে সেখানে আমিও চাকরি নেব, কিন্তু পরে ভেবে দেখলাম নিলয়ের কলিগ হয়ে নিলয়ের উপর জোর খাটানো যাবে না। কিন্তু নিলয়ের বস হলে নিলয়ের উপর অনেক অধিকার ফলানো যাবে। বাবা, নিলয় যে কোম্পানিতে চাকরি করে সেটা কিনে নাও। এমনিও শুনলাম ওই কোম্পানি লসে চলছে, তাই ওটা কিনতে খুব একটা ঝামেলা হবে না। এভাবে আয়রা নিলয়ের এক্স থেকে বশ হয়ে গেল। বর্তমানে নিলয় তানিশাকে ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। নিলয় বেশ চিন্তায় পড়ে গেল, কারণ তানিশা তাকে প্রতি রাতেই ফোন করে, কিন্তু আজ ফোন করেনি। আবার নিলয় ফোন করলেও পিক করছিল না, এখনও তো সুইচ অফ বলছে। নিলয় ভাবল তানিশার হয়তো কোনো সমস্যা হয়েছে, আর এমনিও তো পরদিন অফিসে দেখা হবেই। তাই নিলয়ের বেশি কিছু না ভেবে ঘুমিয়ে গেল। পরদিন অফিসে নিলয় অফিসে এসে দেখল তার ডেস্কে অন্য একজন বসে আছে। এরপর পিয়ন এসে বলল, স্যার আপনার ডেস্ক এখানে না।
আপনার বসার ব্যবস্থা ম্যাডামের কেবিনেই করা হয়েছে। ঠিক আছে। কি ব্যাপার, যেখানে আয়রা আমাকে সহ্য করতে না পারার কথা, আমাকে চাকরি থেকে বরখাস্ত করার কথা, সেখানে আয়রা আমাকে প্রমোশন দিল, আবার নিজের কেবিনে বসার ব্যবস্থা করলো। আমি অবশ্য বেশি ভাবছি, বিয়ে তো বসের কেবিনে থাকবে। এরপর নিলয় আয়রার কেবিনে গেল, গিয়ে দেখলো আয়রা এখনো আসেনি। তাই কেবিনে ঢুকে নিলয় নিজের কাজ শুরু করে দিল। নিলয় আয়রার কেবিনে বসে কাজ করছিল আর অপেক্ষা করছিল কখন তানিশা আসবে। এসব ভাবতে ভাবতে আয়রা কেবিনে চলে এলো। নিলয় আয়রাকে দেখে উঠে দাঁড়ালো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আপনি এত আগে আসলেন হঠাৎ? আমি ঠিক সময় এসেছি, আপনি দেরি করে এসেছেন। আপনার সাহস তো কম নয়, বসকে বলছেন সে দেরি করে অফিসে এসেছে। যান, আমার জন্য কফি নিয়ে আসেন। কিন্তু ওটা তো পিয়নের কাজ। হ্যাঁ, নর্মালি ওই কাজটা পিয়নরাই করে থাকে, তবে আপনি আমার সাথে যেভাবে কথা বলছেন তার জন্য এটা আপনার শাস্তি। নিলয় আর কিছু না বলে কফি আনতে চলে গেল। কফি আনতে গিয়ে সে এক নজর তানিশা ডেস্কের দিকে তাকালো, দেখলো তানিশা নেই। নিলয় বেশ অবাক হলো, কারণ তানিশা তো সাধারণত আরো আগেই চলে আসে, কিন্তু আজ এখনো আসেনি কেন? নিলয় কফি নিয়ে আয়রার কাছে গেল। ম্যাম, কফি। আপনি আমার সামনে এক চুমুক খান আগে। আমি কেন খাবো? আমি কাউকে বিশ্বাস করি না এখন। কোনো একজন আমাকে অনেক আগে ধোঁকা দিয়েছিল, তারপর থেকেই আমি এমন। তাই কফিতে বিষ মিশিয়েছেন কিনা আমি দেখতে চাই। নিন, আগে এক চুমুক দেন। আয়রার কথায় নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, কারণ সে ভালো করে বুঝতে পারলো যে আয়রা যে ধোঁকাবাজির কথা বলছে সেটা নিলয়। আমার এটো কফি খাবেন নাকি আপনি? আমি ওসব নিয়ে ভাবি না, নিন খান। এরপর নিলয় এক চুমুক দিতেই আয়রা কফির কাপটা নিয়ে নিল। বুঝেছি, কফিতে কিছু নেই, আপনি আপনার ডেস্কে যান। ঠিক আছে। আমি তোমাকে ধোঁকাবাজ বললাম, তাও তুমি সত্যিটা বললে না। আমার বাবাকে দেওয়া কথার দাম এত বেশি তোমার কাছে? নিলয় কাজ করছে আর মাঝে মাঝে তানিশাকে ফোন দিচ্ছে, কিন্তু তানিশার ফোন এখনো সুইচ অফ বলছে। নিলয় আর বসে থাকতে পারল না, সে আয়রার কাছে গিয়ে বলল, ম্যাম। হ্যাঁ বলুন। ম্যাম, তানিশা তো আপনার বেস্ট ফ্রেন্ড, তো আপনি কি জানেন তানিশার কিছু হয়েছে কিনা? ফোনের পর ফোন দিয়েছি গতকাল রাত থেকে, ফোন সুইচ অফ বলছে, আবার আজকে অফিসেও আসছে না। কি হয়েছে কিছু জানেন? কতবার ফোন দিয়েছেন? তা কমপক্ষে 20 থেকে 30 বার হবে, গতকাল রাত থেকে এখন পর্যন্ত। বাহ, কি প্রেম! আমার এক্স তো জীবনের সামনে থেকে একটা ফোন করেছিল বলে আমার মনে পড়ছে না। সে যাই হোক, তানিশা আর এই অফিসে আসবে না। গতকাল ওর বিয়ে হয়ে গেছে, এই যে বিয়ের ছবি। আয়রা নিজের ফোন থেকে নিলয়কে বিয়ের ছবি দেখালো। এসবের মানে কি? আপনি মনে হয় আমার সাথে মজা করছেন। তানিশা আমাকে ভালোবাসে আর খুব জলদি আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। ভালোবাসে? নিজেকে কি ভাবেন? তানিশার যোগ্য মনে করেন নিজেকে? তানিশার যে বর, তার আমেরিকাতে বিশাল বড় ব্যবসা আছে, আর আপনি এই কোম্পানির 2 পয়সার একজন কর্মচারী মাত্র। কিন্তু ও যে বলেছিল আমাকে ভালোবাসে। মিথ্যা বলেছিল। আমার মনে হয় আপনিও জীবনে কারোর সাথে এমন ধোঁকাবাজি করেছিলেন, তাই আপনার সাথেও এমন হলো। আসলে ঠিক আপনার সাথে এমনটা আপনার খারাপ ভাগ্যের জন্য হয়নি, আমিও কিছুটা এর জন্য দায়ী। আমি বিয়ের প্রস্তাবটা নিয়ে গেছিলাম আর আঙ্কেল আন্টিকে কনভিন্স করে জোর করে বিয়েটা দিই। অবশ্য জোর করে বিয়ে দিয়েছি বললে ভুল হবে, তানিশাও তো বাধা দিল না। তবে সত্যিটা হলো, তানিশা যেভাবে আমাদের সবাইকে ঠকিয়েছে, আঙ্কেল তা শোনার সাথে সাথেই বলে দিয়েছে তানিশা আর তার মেয়ে নয়। যে মানুষ জীবনে অসৎ পথে একটা পয়সাও উপার্জন করেনি,
তারই মেয়ে কিনা 15 লক্ষ টাকা তার হসপিটালকে অসৎভাবে পাইয়ে দিয়েছে। আর তানিশার বিয়ে কোনো বড় ব্যবসায়ীর সাথে হয়নি। নিলয় কিছু না বলেই মাথা নিচু করে নিচে ডেস্কে চলে গেল। সে বুঝতে পারছে আয়রা কেন তার সাথে এমন করছে। দোস্ত আসলে তারই। তার বোঝা উচিত ছিল আয়রার মতো তানিশাও বড়লোকেরই মেয়ে। সে তো আসলেও তানিশার যোগ্য না। এসব ভাবছিল নিলয় বসে বসে। এভাবেই লাঞ্চ টাইম হয়ে এলো। নিলয় সেদিকে কোনো খেয়ালই নেই। সে মাথা নিচু করে বসে আছে। এমন সময় আয়রা নিলয় ডেস্কে এলো। লাঞ্চ টাইম হয়ে গেছে, চলেন আমার সাথে। আমি কোথায় যাব? আমি নিজের হাতে রান্না করে আজকের লাঞ্চ এনেছি। প্রথমত, আমার লাঞ্চের কোনো ইচ্ছে নেই। আর দ্বিতীয়ত, আমি বাড়ি থেকে লাঞ্চ এনেছি। আপনার মতো আমারও 2টা কথা আছে। প্রথমত, আপনি আমার বিয়ে, তাই আমি যেখানে যাব আপনাকেও সেখানে যেতে হবে। আর দ্বিতীয়ত, গতকাল আমার 5 বছর পুরনো একটা প্রতিশোধ নিতে পেরেছি, তাই সেটা সেলিব্রেট করার জন্য আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। এবার কি বেশি হয়ে যাচ্ছে না? আমি হয়তো ধোকা দিয়েছিলাম ঠিকই, কিন্তু কারোর কাটা খাই নুনের ছেড়া দিইনি। আমি সেসব কিছু শুনতে চাই না। আমি আপনার বস অ্যান্ড ইটস মাই অর্ডার। নিলয় এক প্রকার বাধ্য হয়ে আয়রার সাথে গেল। নিলয় দেখলো আয়রা সব নিলয়ের পছন্দের মতো খাবার রান্না করে এনেছে। এতে নিলয় কিছুটা অবাক হলো। আয়রার জোড়াজুড়িতে নিলয় খাওয়া শুরু করলো, কিন্তু তার গলাতে খাবার যেন নামছে না। নামবেই বা কি করে? তানিশা গেছে কোনোভাবে নিলয় ভুলতে পারছে না। বারবার তার তানিশার কথাগুলি মনে পড়ছে। আয়রা এবার রেগে গেল, কারণ তানিশার কথা ভেবে নিলয় তার রান্না করা খাবার খাচ্ছে না। তানিশার কথা ভাবছেন? হুম। আপনার লজ্জা করে না আর একজনের বিয়ে করা বউকে নিয়ে এত ভাবনা চিন্তা করছেন? হুম। তো আপনার আনন্দ করা কি শেষ হয়েছে? এবার কি আমি যেতে পারি আমার কাছে? জি না, এখনো শেষ হয়নি। আগে প্লেটের পুরো খাবার শেষ করবেন, তারপর যাবেন নিজের কাজে। নিলয়ের আয়রার সাথে কথা বাড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই, তাই নিলয় খাবারগুলো জোর করে গিলল, তারপর চলে গেল সেখান থেকে। নিলয়ের অবস্থা থেকে আয়রা খুব কষ্টে নিজের হাসিটাকে চেপে রেখেছে। লাঞ্চের কিছু সময় পর আয়রা নিলয়ের ডেস্কে গেল। আগামীকালকের পেপারে অ্যাড দিয়েন যে কোম্পানিতে স্টাফ লাগবে। তানিশের জায়গা তো ফাঁকা। ঠিক আছে। এখন চলুন আমার সাথে। আবার কোথায় যেতে হবে? বেশি কথা না বাড়িয়ে চলুন আমার সাথে। এরপর আয়রা নিলয়কে সে জায়গায় নিয়ে গেল যেখানে আয়রা নিলয় প্রায় যেত। তানিশার তো বিয়ে হয়ে গেল, এবার কি করবে? চাকরিটা ভালো মতো করে বোনকে ভালোভাবে পড়াশোনা করাবো, মাকে একটা আরামের জীবন দেব। নিলয়, তুমি কি সত্যি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে? টাকার জন্য আমার সাথে নাটক করেছিলে? হ্যাঁ, সব অভিনয় ছিল। তো সেই টাকা নিয়ে কি করলে? সব টাকা খরচ করে ফেলেছি। এত টাকা কিভাবে খরচ করলে? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। অফিস টাইম শেষ, আমি এখন আসি। নিলয় চলে গেল। আর এক নজরে নিলয় যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আমার নিজের দেওয়া কথার দাম এত বেশি তোমার কাছে যে সত্যিটা তুমি আজও বললে না? তবে সত্যিটা একদিন তোমার মুখ থেকে বের করবই। নিলয় সেদিন সারা রাত ঘুমালো না। সে মনে মনে ঠিক করলো তানিশা তো তার জীবন থেকে চলেই গেছে, তাকে নিয়ে আর ভাবাটা ঠিক নয়, কারণ তানিশা এখন অন্যের বউ। নিলয়ের অধিকার নেই যে সে জীবনে আর কাউকে ভালোবাসবে। সে এখন খালি নিজের পরিবার আর কেরিয়ারকে ভালোবাসবে, আর কাউকে না। এটা নিলয় মনে মনে ঠিক করলো। এরপর শেষ রাতে নিলয় ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নিলয় ঘুম থেকে উঠে নিজের বাড়িতে একটি মেয়ের কণ্ঠ শুনতে পেল। কণ্ঠটা নিলয়ের খুবই পরিচিত লাগলো। নিলয় ঘরের বাইরে গিয়ে দেখলো আয়রা এসেছে। আয়রার এরকম হঠাৎ করে চলে আসায় নিলয় বেশ অবাক হলো। নিলয় দেখলো
আয়রা নিলয়ের মা আর বোনের সাথে গল্প করছে। ম্যাম, আপনি হঠাৎ আমার বাড়িতে আসলেন? কেন আসতে পারি না? তা নয়, কিন্তু হঠাৎ আসলেন তাই জিজ্ঞাসা করছি। আজ অফিসে যাব না, এতদিন পর দেশে এসেছি, তাই ভাবলাম আজ একটু শহরটা ঘুরে দেখি। ও, তাহলে আপনি এখানে কেন আসলেন? আমি তো এখনো বুঝতে পারছি না। তো আমি কি একা একা ঘুরতে যাব, নাকি তুমিও তো যাবে আমার সাথে? আমি আপনার সাথে যাব কেন? আমাকে তো অফিসে যেতে হবে। কি ব্যাপার, আপনি থেকে আবার তুমি বলে রাখছি কেন? আমি অফিস যাচ্ছি না, তুমি আমার পিএফ হয়ে অফিসে গিয়ে কি করবে? আজ তোমারও ছুটি, তুমি আমার সাথে যাবে। আমার সাথে যাবেন কেন? কোনো এক বন্ধুর সাথে গেলেই তো পারেন। আমি এত কেনর উত্তর দিতে পারবো না, রেডি হয়ে নাও। ব্রেকফাস্ট তো করতে দিন, আর আপনি আসেন ব্রেকফাস্ট করবেন। বাইরে করব ব্রেকফাস্ট, জলদি রেডি হয়ে আসো। কিছুক্ষণ পর আয়রা নিলে বের হলো। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরল। একটা জায়গায় হঠাৎ একটা মেয়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। এটা দেখে আয়রার মাথা বিশাল গরম হয়ে গেল। আয়রা মেয়েটাকে অনেক জোরে টান মেরে ছাড়িয়ে দিল। আয়রা মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আপনি কে? এভাবে হুট করে ওকে জড়িয়ে ধরলেন কেন? ওর নাম রিমি, আমার স্কুল ফ্রেন্ড। অনেকদিন পর দেখা হলো, তাই হয়তো আবেগ সামলাতে না পেরে জড়িয়ে ধরেছে। আয়রা সে আগের মতো কেন করছে? এত অধিকার কেন দেখাচ্ছে আমার উপর? হাই, আমি রিমি, নিলয়ের স্কুল ফ্রেন্ড। কিন্তু আপনাকে তো সঠিক চিনলাম না, আপনি কি? আমি আয়রা, নিলয়ের অফিসের বস। এভাবে কিছুক্ষণ কথা বলার পর রিমি বিদায় নিল। এরপর আয়রা নিলয় একটি নীরব জায়গায় গিয়ে বসল। তানিশা তো চলে গেল তোমার জীবন থেকে, কিন্তু তোমার মধ্যে তো কোনো দুঃখ দেখছি না তানিশা চলে যাওয়ার। তানিশা হয়তো আমার কপালে ছিল না, তাই তানিশাকে পাইনি। এখন ভাগ্যের সাথে তো আর লড়াই করা আমার পক্ষে সম্ভব না। আর তানিশা এখন অন্যের বউ, তাকে নিয়ে ভাবাও এখন অনুচিত কাজ। আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। আমার মনে হয় তুমি তানিশাকে মন থেকে কখনো ভালোই বাসনি। হয়তো বা তুমি জীবনের এমন একটা সময় পার করছিলে যখন তোমার একজন বন্ধুর দরকার ছিল। তানিশা হয়তো তোমার সেই বন্ধুই ছিল, কিন্তু তোমরা সেই বন্ধুত্বের সম্পর্কের নাম দিয়েছিলে ভালোবাসার সম্পর্ক। তাই হয়তো তোমার মনে হয় তুমি তানিশাকে ভালোবাসো। তানিশাকে যদি সত্যিই মন থেকে ভালোবাসতে, তাহলে নিজের মনকে এত সহজে বুঝ দিতে পারতে না। নিলয় এবার নিজেও ভাবতে লাগলো, হয়তো আয়রা ঠিকই বলেছে। কারণ আয়রার জীবন থেকে যখন নিলয় সরে গিয়েছিল, তখন নিলয় নিজেকে কোনোভাবে শান্ত রাখতে পারছিল না, নিজেকে বোঝাতে পারছিল না। ঠিক অমন সময় তানিশা নিলয়ের পাশে দাঁড়িয়ে প্রবেশ করে। তাই হয়তো নিলয় বন্ধুত্বটাকে ভালোবাসা মনে করেছে। নিলয়কে চুপ করে থাকতে দেখে আয়রা আবার বলল, নিলয়, আমি এখনো তোমায় ভুলতে পারিনি। তুমি হয়তো তখন একটা ভুল করে ফেলেছিলে। আমরা আবার নতুন করে কি শুরু করতে পারি না আমাদের মধ্যেকার সম্পর্কটা? না, পারি না। যেটা নষ্ট হয়ে গেছে সেটা গেছে। ঠিক আছে, তোমাকে নিজ থেকে ফিরতে হবে না। আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনবো, সেটা যেভাবেই হোক। এরপর এরা নিলয়কে তার বাড়িতে ড্রপ করে দিয়ে নিজের বাড়ি চলে গেল। নিজের বাড়ি গিয়ে আয়রা হতাশে বসে ভাবছিল কি করলে নিলয়কে আবার তার প্রেমে ফেলা যায়। এমন সময় আয়রার মা আসে। কি রে, এভাবে বসে আছিস কেন মন খারাপ করে? আয়রা তার মাকে সবটা বলল। সব শুনে আয়রার মা বলল, ডায়েরিটা নিলয়কে দিচ্ছিস না কেন? ও যদি সব সত্যিটা জানতে পারে তাহলেই তো তোকে আবার মেনে নেবে। আর আমার তো মনে হচ্ছে না ওই ছেলে কোনোভাবে তোর বাবাকে দেওয়া কথা ভাঙবে। ডায়েরির সত্যিটা জানলে নিলয় মনে করবে ও না জেনে হলেও আমাকে কষ্ট দিয়েছে। এতে ওর মধ্যে একটা অপরাধ বোধ কাজ করবে, আর ও হয়তো সেই অপরাধ বোধ থেকেই আমাকে মেনে নেবে, যেটা আমি চাই না। আমি চাই ও আমাকে আবার ভালোবাসতে শুরু করুক। তবে হ্যাঁ, এটা ঠিক, বাবাকে দেওয়া কথা ও হয়তো ভাঙবে না। সেজন্য কিছু একটা করতে হবে। কি করবি?
এমন কিছু করতে হবে যাতে নিলয় বুঝতে পারে যে বাবা ওকে আমার সাথে মেনে নিয়েছে। এরপর আয়রাও তার মা কিছুক্ষণ কথা বলল। এভাবেই 7 দিন কেটে গেছে। এই 7 দিনে আয়রা অনেক চেষ্টা করেছে নিলয়ের কাছে আসার, কিন্তু আয়রা কোনোভাবে সফল হতে পারেনি। আজ আয়রার অফিসে একটা ইন্টারভিউ, তানিশার পোস্টের জায়গায় লোক নেওয়া হবে। এখানে রাজ নামে একটি ছেলে সবচেয়ে যোগ্য, যে বিদেশ থেকে পড়ালেখা করে এখানে এসেছে, যে কারণে সে সব ক্ষেত্রে অন্যদের থেকে আলাদা, আবার দেখতেও অনেক হ্যান্ডসাম আর স্মার্ট। ইন্টারভিউ বোর্ডে, আপনি বিদেশ থেকে স্টাডি করে এসে এখানে কেন অ্যাপ্লাই করছেন? আপনার তো রেজাল্ট অনেক ভালো, আপনি তো ওখানেই সেটেল হয়ে যেতে পারতেন ইচ্ছা করলে। আমার বাবা মা এখানে থাকেন, আর তারা এদের ছেড়ে যেতে নারাজ, তাই আমি ফিরে এসেছি। আপনি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আপনার পাশে। সরি, মানে 5 বছর পর আপনার বিয়ের পোস্টে নিজেকে দেখতে চাই। আপনার পরই তো আপনার বিয়ের জায়গা, তাই না? আমার বর্তমান পিএ যদি তার জায়গা ছেড়ে দেয় তাহলে হয়তো তার জায়গা নিতে পারেন, আদারওয়াইজ নট। শুধু কাজ জানলেই হয় না, সবার কাছে গ্রহণযোগ্যতাও থাকতে হয়। আমার পিএকে অপছন্দ করে এমন কাউকেই এই অফিসে পাবেন না। এনিওয়ে, ইউ আর অ্যাপয়েন্টেড। থ্যাংক ইউ ম্যাম। আপনার বিয়েকে সরিয়ে দাঁড়াতে হবে, আমি ওকে সরিয়ে দেবো। ওকে না সরাতে আমি আপনার কাছে আসতে পারবো না। এরপর রাজ বের হয়ে গেল। অফিস থেকে বের হয়ে রাজ একজনকে ফোন করলো। হ্যালো ড্যাড, আমি চাকরিটা পেয়ে গেছি। খুব জলদি আয়রাকে নিজে ভালোবাসা চালিয়ে ফেলে আয়রার বাবার সমস্ত এম্পায়ারের মালিক হব আমি। ওয়েল ডান মাই সান। এসেছিল আমাদের কোম্পানি কিনতে, এবার নিজেদের কোম্পানি তো ফেরত নিবই, তার সাথে আয়রার সমস্ত সম্পত্তিও আমাদের হবে। জি হ্যাঁ, রাজ হলো এই কোম্পানির আগের মালিকের ছেলে। আগের মালিক শফিক সাহেব যখন জানতে পারেন এই কোম্পানির দায়িত্ব আয়রার বাবা আয়রাকে দিয়েছে, তখন সে তার ছেলেকে বিদেশে থেকে ডেকে আনে আয়রাকে প্রেমের জালে ফেলার জন্য। তাদের কাজটা আরও সহজ হয়ে গেল তখন, যখন তারা দেখলো আয়রার কোম্পানিতে স্টাফ লাগবে। যেহেতু রাজের লেখাপড়া বিদেশে, তাই এখানে চাকরি পাওয়া তার জন্য খুবই সহজ ব্যাপার ছিল। রাজ বেশ কিছুদিন হলো কোম্পানিতে জয়েন করেছে, তবে সে এর মধ্যেই তেমন কিছু করেনি। এতদিন সবার সাথে খুব ভালোভাবে চলেছে, তবে রাজ সবসময় সুযোগ খুঁজেছে কিভাবে নিলয়কে ছোট করা যায়, নিলয়কে কোম্পানি থেকে তাড়ানো যায়। কারণ রাজ এটুকু বুঝতে পেরেছে যে নিলয়কে সরিয়ে আয়রার বিয়ে না হতে পারলে সে আয়রার কাছে যেতে পারবে না। কারণ নিলয় আয়রার বিয়ে হওয়ায় সবসময় আয়রার কেবিনে থাকে, তাই রাজ যে আয়রার সাথে আলাদা করে কথা বলবে সেই সুযোগটা রাজ পায় না। আবার রাজ এটাও বুঝে গেছে যে স্বেচ্ছায় নিলয়ের পক্ষে চাকরি ছাড়া সম্ভব না, কারণ নিলয় 5 বছরের কন্ট্রাক্ট সিগনেচার করেছে। চাকরি ছাড়তে হলে নিলয়কে কোম্পানিকে 2 কোটি টাকা দিতে হবে, যেটা নিলয়ের পক্ষে সম্ভব না। রাজ একদিন তার বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলছে। বাবা, নিলয়ের পক্ষে তো নিজে যে চাকরি ছাড়া সম্ভব নয়, কারণ কোম্পানিকে তো সে 2 কোটি টাকা দিতে পারবে না। তাহলে এমন কিছু করতে হবে যেন আয়রা তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। কি করা যায় বলো তো? নিলয় যদি আয়রার সাথে মিসবিহেভ করে তাহলে তো আয়রা ওকে কোম্পানি থেকে বের করে দিবে। কিন্তু নিলয় এমন করবে কেন? নিলয়কে কিছু করতে হবে না, যা করার আমরাই করব, কিন্তু দোষ হবে নিলয়ের। মানে? আয়রা দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীর মধ্যে অন্যতম একজন ব্যবসায়ীর মেয়ে। নিলয়ের মতো একটা কর্মচারী যদি এখন তাকে প্রেমপত্র পাঠায়, তাহলে এটা নিশ্চয়ই আয়রা বা তার বাবা ভালোভাবে নিবে না। তাই এই চিঠি পাওয়ার সাথে সাথে তারা নিলয়কে অফিস থেকে বের করে দিবে। এরপর রাজ একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে নিলয় লেখা নকল করিয়ে একটি চিঠি লিখল এবং খামে নিলয়ের নাম ঠিকানা দিয়ে আয়রার বাড়িতে পোস্ট করে দিল। চিঠিটা আয়রার বাবার হাতে পড়ল। চিঠির উপর প্রেরকের জায়গায় নিলয়ের নাম ঠিকানা দেখে সে বেশ অবাক হলো যে নিলয় কি এমন চিঠি লিখেছে আয়রাকে। তাই সে চিঠিগুলো পড়তে লাগলো। চিঠি পড়ার পর আয়রার বাবা আয়রাকে ডাক দিল। কি হলো, ডাকছো কেন বাবা? তোর জন্য একটা ভালো খবর আছে। কি খবর?
নিলয় তোকে লাভ লেটার পাঠিয়েছে, এই দেখ। কি? অসম্ভব, ইম্পসিবল, নামুমকিন। কি রে, তুই এরকম অতিমাত্রায় অবাক হলি কেন? নিলয় লিখবে লাভ লেটার? যে ছেলে পরীক্ষার খাতায় একটা বাড়তি অক্ষর লিখত না, লিখতে তার বিরক্ত লাগে বলে, সে দিবে এত বড় একটা লাভ লেটার? আয়রার বাবা আয়রাকে চিঠিটা ধরিয়ে দিল। তাহলে কি এটা নিলয়ের হ্যান্ডরাইটিং নয়? আয়রা চিঠিটা দেখলো আর বলল, হ্যাঁ, দেখে তো নিলয়ের হ্যান্ডরাইটিং বলেই মনে হচ্ছে। আচ্ছা, অফিসে যাই, তারপর দেখি। আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। মানে? নিলয়ের এত তাড়াতাড়ি তো তোকে নতুন করে ভালোবেসে ফেলার কথা না। আবার তোর বাবাকে দেওয়া কথাও এভাবে ভেঙে দেওয়ার মতো ছেলে নিলয় নয়। কথাটা ভুল বলনি। আহা, মন খারাপ করছিস কেন? আমি জাস্ট আমার ধারণার কথা বলেছি। আমার কথা তো ভুলও হতে পারে। না, তোমার কথা শুনে আমারও মনে হচ্ছে এটা অন্য কারো কাজ হতে পারে, কারণ নিলয় এরকমভাবে চিঠি লেখার মতো ছেলে না। কেউ হয়তো নিলয়কে আমার সামনে খারাপ করতে চাইছে, এমন চালবাজি করছে। যদি কেউ করে থাকে তাহলে তাকে আমি ছাড়বো না। যা করবি বুঝে করিস। আর তোর বাবার সাথে নিলয়ের দেখাটা একটু তাড়াতাড়ি করিয়ে দে। যত দেরি করবি নিলয় তত দেরিতে তোর কাছে ধরা দেবে। কয়দিন পর তো তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে একটা পার্টি থ্রো করব। সেখানে নিলয়ের সাথে বাবার দেখা করিয়ে দেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। তবে নিলয় আসবে তো? নিলয়কে পার্টিতে আনার দায়িত্ব আমার। এরপর এরা অফিসে গেল। আয়রার কেবিনে রাজ আজ একটু আগে এসেছে, শুধুমাত্র এটা দেখার জন্য যে আয়রা কেমন মনোভাব নিয়ে অফিসে এসেছে। কিন্তু রাজ দেখল যে আয়রা বেশ হাসিখুশি মনোভাব নিয়ে অফিস এসেছে। এতে রাজ কিছুটা অবাক হয়। আয়রার কেবিনে রোজকার মতো নিলয় আজকেও আয়রার আগে এসেছে। আয়রা এসেই নিচে ডেস্কে না বসে নীলয় ডেস্কে গেল। আয়রা চিঠিটা নীলয়ের সামনে রাখলো। এইসব চিঠি দিয়ে প্রপোজ করলে হবে না, আমার সামনে সিনেমার মতো হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে হবে, তাহলেই আমি অ্যাকসেপ্ট করব। কি বলছেন? আপনার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। থাক, আর নাটক করতে হবে না। নিজে আমাকে লাভ লেটার পাঠিয়ে এখন না জানার ভান করছে। নীলয় বা চিঠিটা খুলে এক নজর দেখে বলল, হাতে লেখাটা আমার মতো, তবে এই চিঠিটা আমি লিখিনি। কেউ আমার নাম নিয়ে মজা করছে আপনার সাথে। তুমি সত্যি এই চিঠিটা লেখনি? না, আমি লিখিনি। আমি প্রপোজ করার হলে সামনাসামনি করি। এরকম চিঠি দিয়ে প্রপোজ করা আমার পোষায় না। চাইলে তানিশাকে জিজ্ঞাসা করতে পারেন। শাট আপ, নিজের কাজ করেন। এরপর নিলয় রায়রা দুজনেই ভাবতে লাগলো, কে কাজটা করতে পারে। আমার হাতে লেখা নকল করে আমার নাম ঠিকানা ব্যবহার করে কে আয়রাকে চিঠি পাঠাচ্ছে, তার আসল উদ্দেশ্য কি? নিলয় যখন বলেছে এটা তার কাজ নয়, তার মানে আসলেও ও এটা করেনি। কারণ এসব বিষয় নিয়ে মজা করার মতো মানুষ নিলয় নয়। কেউ মনে হয় নিলয়কে আমার সামনে খারাপ করতে চাচ্ছে, কিন্তু কে করতে পারে? তানিশা তো এমন করবে না। যেই করুক, তার উদ্দেশ্য যদি হয় নিলয়কে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার, তাহলে তার অবস্থা তানিশার চেয়েও খারাপ করব। রাত সেদিন সারাদিনই বিভিন্ন ছলছুতোই আয়রার কেবিনে গেছে, কিন্তু সে দেখে আয়রা নীলের মধ্যেকার সম্পর্কের মধ্যে কোনো পার্থক্য নেই। এতে রাজ খুবই অবাক হয়। সে ভাবতে থাকলো, চিঠিটা কি আয়রা আদৌ পেয়েছে? রাজ কেবিন থেকে বের হয়ে, কি ব্যাপার, আয়রা কি চিঠি পায়নি? এভাবে বুঝতে পারছি না। একটা কাজ করব, ওদের বাড়ির কাজের লোক সকাল 8টায় বাজারে যায়, ওকে ধরেই সব জিজ্ঞেস করব। যাক, আয়রার বাড়ির উপর দুদিন নজর রেখে ভালো হয়েছে। কে কখন কোথায় যায় সব কিছু জেনে গেছি। এদিকে আয়রার কেবিনে, ম্যাম, আগামীকাল থেকে আমি আপনার বাড়ি থেকে আপনাকে নিয়ে আসবো, আপনি না করবেন না। বাবা, হঠাৎ এত কেয়ার করছো?
কেয়ার করার কিছুই নেই। আমার নাম ঠিকানা ব্যবহার করে এমন উড়োচিটি গেছে আপনার কাছে। এরপর আপনার কিছু একটা হয়ে গেলে তো পুলিশ আমাকেই ধরবে। তাই আপনাকে বাড়ি থেকে নিয়ে আসা আর নিয়ে যাওয়া তাই তো আমার। নিলয় আসলে বুঝতে পেরেছে তানিশার প্রতি তার সম্পর্কটা ছিল বন্ধুত্বের। তানিশাকে সে ভালোবাসতে পারেনি। আয়রাকে এখন ভালোবাসতে পেরেছে কিনা নিলয় জানে না। তবে আয়রার পাগলামিগুলো নিলয় খুবই এনজয় করে, কিন্তু আয়রার সামনে স্বীকার করে না। এই, তুমি একটু হেসে হেসে কথা বলতে পারো না আমার সাথে? যত সব। আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাই আমাকে নিয়ে চিন্তা করছো। এরপর অফিসে এসে নিলয় আয়রাকে তার বাড়ি পৌঁছতে নিজের বাড়ি গেল। পরের দিন সকালে রাস্তায় আয়রার বাড়ির কাজের লোককে ধরল। সে প্রথমে কিছু বলল না, তবে রাজ যখন কিছু টাকা দিল তখন সে সবকিছু বলতে লাগলো। এবার বলো, আয়রা ম্যাডাম কি গতকাল কোনো চিঠি পেয়েছিল? জি স্যার। চিঠি পেয়ে কোনো রাগারাগি করেননি? না স্যার, উনি তো বরং খুশি হয়েছিলেন। চিঠিটা পড়ে তো মোটেই খুশি হওয়ার কথা নয়। খুশি হবেন না কেন? ম্যাডাম তো নিলয় স্যারকে 5-6 বছর আগে থেকেই ভালোবাসে। মানে? আচ্ছা স্যার, আপনি ওই চিঠির ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? সেটা তোমার না জানলেও চলবে। এরপর রাজ সেখান থেকে চলে গেল। দূর থেকে এসব দেখছিল নিলয়। নিলয় রাজকে প্রথম থেকে পছন্দ করে না। আয়রার প্রতি রাজের চাহনি নীলার কাছে ভালো লাগে না। তাই নীলও সুযোগ খুঁজছিল কিভাবে রাজকে আয়রার জীবন থেকে সরানো যায়। রাজ আয়রার বাড়ি কাজের লোকের সাথে কথা বলছিল, তা নিলয় দূর থেকে দেখে ফেলে, মানে একদম শুরু থেকে দেখে। তা নিলয় সেটা ভিডিও করতে শুরু করে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে রাজ কাজের লোকে টাকা দিচ্ছে। এরপর আরও কতক্ষণ কথা বলল, তা তো শুট হয়ে গেল। যদিও কাজের লোক আর রাজের মধ্যেকার কথাবার্তা নিলয় শুনতে পায়নি, ভিডিওতেও সেগুলো শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে কাজের লোকে টাকা দিয়ে আর বাড়ির খবর বের করা। দাঁড়া, সময় মতো তোকে ধরা খাবো। আগে জেনে নি তুই কি কথা বলছিলি। আগামীকাল আমি ধরবো কাজের লোককে। এরপর নিলয় আয়রার বাড়ি গেল, যদিও ভিতরে ঢুকলো না আয়রার বাবার ভয়ে। আয়রার গাড়ির পাশে দাঁড়িয়ে ড্রাইভারের সাথে গল্প করছিল। এমন সময় আয়রা এলো। কি হলো, তুমি আসলে যখন ভিতরে এলে না কেন? না থাক, অন্য একদিনকে যাব, আজকে চলেন। এদিকে রাজ ভাবছে, ও তাহলে এই ব্যাপার, আয়রা নিলয়কে ভালোবাসে। তাহলে তো নিলয়কে আর অফিসে রাখা যায় না। এখন নিলয়ের এমন ব্যবস্থা করতে হবে যেন নিলয় লজ্জায় আর মাথা উঁচু করে কোনোদিন মানুষের সামনে আসতে না পারে। হ্যাঁ, একটা রাস্তা পেয়েছি। একজন চোরকে নিশ্চয়ই অফিসে রেখে দেওয়া হবে না। এরপর নিজে নিজে আসলো রাজ। এরপর অফিসে এসে রাজ অফিসের অ্যাকাউন্টেন্টের কাছে গেল। গিয়ে থেকে 5 লক্ষ টাকা দিল। এর বিনিময়ে অ্যাকাউন্টেন্টের কাজ হলো নিলয়ের অ্যাকাউন্টে কোম্পানির অ্যাকাউন্ট থেকে বিশাল অঙ্কের টাকা ট্রান্সফার করে নিলয়কে ফাঁসিয়ে দিতে হবে। অ্যাকাউন্টেন্ট সালাম সাহেবও টাকা লোভ সামলাতে না পেরে রাজি হয়ে গেল রাজের কথায়। 2 দিন পর রাজ আয়রা নিলয়কে কেবিনের বাইরে ডেকে আনে, এনে সবার সামনে বলে, ম্যাম, আমাদের কোম্পানি থেকে 50 লক্ষ টাকা চুরি হয়েছে। হোয়াট? কিভাবে? ম্যাম, চুরিটা 2 দিন আগে হয়েছে। আমি আর অ্যাকাউন্টেন্ট সালাম সাহেব প্রমাণ জোগাড় করতে ব্যস্ত ছিলাম, তাই এখন বলছি আপনাকে, চোরকে আমরা ধরতে পেরেছি। কে চুরি করেছে? জি ম্যাম, নিলয়। হোয়াট ননসেন্স! ম্যাম, এই যে ব্যাংকের স্টেটমেন্ট, এখানে দেখেন নিলয় আরেকটা অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। আর এই হলো আমাদের অফিসের সিসিটিভি ফুটেজ। এই দেখুন নিলয় সবার চোখের আড়ালে সালাম সাহেবের কম্পিউটারে কি করছে। রাজ গত 2 দিনে ব্যাংকে ঘুষ দিয়ে নিলয় নামে অ্যাকাউন্ট খুলেছে, আবার অফিসের সিসিটিভি ফুটেজও এডিট করেছে। এভাবে নিলয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ তৈরি করেছে। নিলয় শুধু চুপচাপ দেখছে, কারণ সে নিজেও বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। আর এদিকে সবাই নিলয়কে নিয়ে বিভিন্ন কথা বলছে, অনেকে বিশ্বাসই করতে পারছে না। ঠিক আছে, আপনারা কাজ করেন, নিলয় আমার সাথে কেবিনে চলুন, আপনার সাথে আমার কথা আছে।
ওর সাথে আর কি কথা বলতে পারেন ম্যাম? ওকে পুলিশে দেন। এত বেশি বোঝেন কেন? কোম্পানিটা আমার, তাই যা ডিসিশন নেওয়ার আমি নেব। নিলয় আমার কেবিনে চলুন। আয়রা না দাঁড়িয়ে নিলয়কে নিয়ে তার কেবিনে নিয়ে গেল। আয়রার কেবিনে। আমাকে কি ভরসা করেন? নিজের থেকেও বেশি। আমি নির্দোষ, আমি কোনো চুরি করিনি। সেটা আমি জানি। আপনি বলেছিলেন আপনি 4 দিন পর একটা পার্টি দেবেন আপনার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে। সেখানে অফিসের সবাইকে দাওয়াত দিয়েছেন না? আমি সেখানে সবার সামনে প্রমাণ করে দেব যে আমি নির্দোষ। আমাকে 4 দিন ছুটি দেন, আর অফিসে সবাইকে বলবেন যে আপনি আমাকে বরখাস্ত করেছেন, কিন্তু আমার মা আর বোনের কথা ভেবে আমাকে পুলিশে দেননি। কিন্তু কোনো কিন্তু নয়, আমি আমার প্ল্যানের সবটা আপনাকে পরে বলবো। এখন আমার হাতে সময় নেই, প্রমাণ জোগাড় করতে হবে। তবে এটুকু জেনে রাখেন, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলব। আর এই 4 দিন আপনি অফিসে আসবেন না, বিপদ হতে পারে। আপনাকে যেটা বলছি সেটা শোনেন। এরপর নিলয় কেবিন থেকে বেরিয়ে গেল। অনেকে তাকে অনেক কথা বলল, কিন্তু কোনো কথায় কান না দিয়ে নিলয় অফিসের বাইরে বের হয়ে গেল। আয়রা পরে সবাইকে বলল নিলয়কে বরখাস্ত করা হয়েছে। নতুন বিয়ে 4 দিন পরে ঠিক করবে, আর সে ওই 4 দিন অফিসে আসবে না। নিলয়ের খবরে আর কেউ খুশি না বলে রাজ খুবই খুশি হয়েছে। অফিস থেকে বের হয়ে নিলয় নিচের বেস্ট ফ্রেন্ড শ্যামের কাছে গেল। শ্যাম পুলিশের সাব ইন্সপেক্টর। নিলয় শ্যামকে সবটা বলল, আর শ্যামও নিলয়ের এক কথায় নিলয়কে সাহায্য করতে রাজি হয়ে গেল। তো নিজেকে নির্দোষ প্রমাণ করবি কিভাবে? এখন তুই আমার সাথে যে ব্যাংকে আমার নামে নকল অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটাতে যাবি, গিয়ে ম্যানেজারের কাছে সব সত্যিটা শুনবি। সিসিটিভি ফুটেজও নিবি। যে আমার নামে অ্যাকাউন্ট খুলেছে তার চেহারা সিসিটিভিতে নিশ্চিত উঠে গেছে। তোর আর ম্যানেজারের কথা আমি রেকর্ড করবো ক্যামেরাতে। তারপর অ্যাকাউন্টেন্ট সালামের বাড়ি যাব। সেখানে তুই সত্যিটা বের করবি, আমি সেটাও রেকর্ড করব। সিয়ামা নিলয় এক এক করে সালাম আর ব্যাংক ম্যানেজারকে ধরে সব সত্যিটা বের করলো তাদের কাছ থেকে, এবং উভয়কেই অ্যারেস্ট করলো সিয়াম, যাতে রাজ পর্যন্ত খবর না পৌঁছায়। আর ব্যাংকের ফুটেজও দেখা যাচ্ছে রাজ নিলয় নামে অ্যাকাউন্ট খুলেছে। সিয়াম, রাজকে নেওয়ার সন্দেহ আগেও ছিল। তুই খোঁজ লাগা, ওর আসল পরিচয় বের কর। ও কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, না হলে বিদেশ থেকে কেউ বিনা কারণে এখানে আসে? ঠিক আছে। একদিনে সিয়াম রাজের আসল পরিচয় বের করে ফেলল। সিয়াম নিলয়কেও রাজের আসল পরিচয় জানালো। আমার তো মনে হয় যা প্রমাণ পেয়েছি তাতে তুই খুব সহজেই নির্দোষ প্রমাণিত হয়ে যাবি। হ্যাঁ, তা হব, কিন্তু এতে তো আমার মনের চালা মিটবে না। আমাকে আমার ভালোবাসার মানুষের সামনে চোর প্রমাণ করেছে মিথ্যা প্রমাণ তৈরি করে। ওকে তো একটু শাস্তি আমিও দেবো নাকি? কি করবি তুই? তুই আমার সাথে চল, আয়রার সাথে দেখা করে একসাথে তো দুজনকে বলছি আমি কি করব। এরপর শ্যামা নিলয় আয়রার সাথে একটি রেস্টুরেন্টে গেল। নিলয় সমস্ত প্রমাণ আয়রাকে দেখালো। রাজের আসল পরিচয় বলল। আয়রা প্রচ্ছন্ন রেখে গেল। ওর এত বড় সাহস! ওকে আমি এখনই পুলিশে দেব। জীবনে যেন জেল থেকে না বের হতে পারে সে ব্যবস্থাও করব। সবই হবে, তবে এখন নয়। আগে আমি আমার প্রতিশোধ নেব, তারপর সব হবে। মানে? ও যেমন আমাকে সবার সামনে চোর প্রমাণ করেছে, আমিও তেমন সবার সামনে ওকে চরিত্রহীন প্রমাণ করব। তবে এর জন্য আমার তোমার সাহায্য লাগবে। আমি রাজি। কি করতে হবে বলো? শোনো তাহলে, যেখানে পার্টি হবে সেখানে বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো থাকবে। আমি আমার এক লোককে তোমাদের পার্টিতে ওয়েটার হিসেবে পাঠাবো, যে একটা সিসিটিভি ক্যামেরা বরাবর দাঁড়িয়ে থাকবে, হাতে কোল্ড ড্রিঙ্কসের ট্রে নিয়ে। এরপর শ্যাম সেখানে যাবে, গিয়ে ওয়েটারের হাতে কিছু টাকা দিয়ে একটা গ্লাসে চিনি মিশিয়ে দেবে। এরপর শ্যাম তোমার দিকে ইশারা করবে। ওইটা তোমাকে চিনি মেশানো গ্লাসে ড্রিঙ্ক দেবে, তুমি সেটাই নেবে আর ড্রিঙ্ক করবে। ড্রিঙ্ক করে এমন নাটক করবে যাতে মনে হয় তোমার নেশে লেগে গেছে। এরপর রাজকে বলবে তোমাকে যেন বাড়িতে পৌঁছে দেয়। এরপর রাজকে নিয়ে নিজের গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খুলে এমনভাবে গাড়ির সিটে শুয়ে পড়বে
যেন দেখে মনে হয় রাজ তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপর তুমি চিৎকার করবে বাঁচাও বাঁচাও বলে, তখন আমি পৌঁছে যাব। এরপর বাকিটা আমি সামলে নেব। রাজকে এমন মার মারবো। কিন্তু ফুটেজ চেক করলে তো দেখা যাবে শিয়াম ড্রিঙ্কে কিছু মিশিয়েছে। ভিডিও এডিটিং শুধু কি রাজের লোকেরাই পারে, নাকি আমার পরিচিত মানুষও পারে? সিয়ামের জায়গায় এডিট করে রাজ কেন হবে? এতে প্রমাণ হয়ে যাবে রাজ তোমার পেকে ফাঁসিয়ে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। এরপর তোমার ড্রিঙ্কে নেশার ঔষধ মিশিয়ে তোমার ইচ্ছা লুটতে চেয়েছে, যাতে তুমি তাকে বিয়ে করতে বাধ্য হও, আর তোমার সব সম্পত্তি সে নিজের নামে করে নিতে পারে। এতে তো ও অনেক বড় শাস্তি পাবে, তাও আবার অপরাধ না করে। এই শাস্তি না দিলে এরপরে আরো বড় অপরাধের সুযোগ পেয়ে যাবে এবং অপরাধ করেও ফেলবে। এরপর শিয়ামারায়রা নীলয়ের প্ল্যানের সম্মতি দিল। পার্টির দিন নীলয়ের প্ল্যান অনুযায়ী সব হলো, আর আজকে নিজের গাড়ি পর্যন্ত নিয়ে গেল। এরপর বাঁচাও বাঁচা চিৎকার করলো। প্ল্যান অনুযায়ী নীলয় সেখানে চলে আসে, আর আজকে বেদম মারে। ততক্ষণে পার্টিতে উপস্থিত সবাই চলে এসেছে আয়রাদের কাছে। ম্যাম তো চুরি ধরে সবার সামনে থেকে অপরাধী প্রমাণ করবে, এই জন্য তুই ম্যামের সর্বনাশ করছিলি। ছি ছি। আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। তুই যে কি করেছিস সব প্রমাণ হবে, ভিতরে চল। এরপর সবাই ভিতরে গেল এবং প্রজেক্টরের মাধ্যমে নিলয়ে জোগাড় করা সব প্রমাণ দেখানো হলো। এরপর আর স্বীকার করলো যে আয়রাকে বিয়ে চালে ফেলে আয়রার সম্পত্তি নিজের নামে করে নেওয়া ছিল তার আসল উদ্দেশ্য, আর এরা সে তার বাবার কথাই করেছে। এরপর পুলিশ রাজকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। পার্টি শেষে আয়রা নিলয়কে অপেক্ষা করতে বলল। নিলয়, তুমি একটু দাঁড়াও, বাবা তোমার সাথে দেখা করবে। ঠিক আছে। আয়রার বাবাকে তো কথা দিয়েছিলাম আয়রার জীবনে আর ফিরব না। এখন তো আয়রার অফিসে কাজ করি, উনি নিশ্চয়ই আমার সমস্যাটা বুঝবেন। এরই মধ্যে আয়রার বাবা চলে আসলো। হ্যালো ইয়াংম্যান, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। বাবা, আসল কথাটা বলো না। বলছি, তোর দেখি তর্স হয় না। আসল কথা? কি আসল কথা? নিলয়, আই এম সরি। 5 বছর আগে তোমার কোনো দোষ ছিল না। আমি তোমাকে নাটক করতে বলেছিলাম, টাকা নিয়ে আয়রাকে ঠকানোর নাটক। আজকে হঠাৎ এই কথা? এই ডায়েরিটা পড়ো, তাহলে সব বুঝতে পারবে। তানিশা লেখা ডায়েরিটা নীলয়ের কাছে দিল আয়রার বাবা। ডায়েরিটা পড়লেই বুঝতে পারবে যেটা হয়েছে নিশ্চক ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। আর আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি, আয়রার সাথে তোমাকে মেনে নিতে আমি রাজি আছি। এরপর আয়রার বাবা চলে গেলেন। আয়রা নীলে থেকে গেল। নীলয় ডায়েরিটা পড়তে লাগলো। ডায়েরিটা নীলয় যতই পড়ছে তত বেশি অবাক হচ্ছে। ডায়েরি পড়া শেষে তানিশা এত বড় বিশ্বাসঘাতকতা করলো। যা হয়েছে সেটা ভুলে যাও, এবার তো আমাকে মেনে নাও। না, সেটা সম্ভব না। আমি তোমাকে অনেক আগে ভালোবেসে ফেলেছি। তোমার বাবার জন্য তোমাকে বলতে পারছিলাম না। এখন যেহেতু উনি আমাকে মেনে নিয়েছেন, এখন আর কোনো বাধা নেই। তবে তোমাকে আজ মেনে নেব না। তোমার জন্মদিনেই তোমাকে প্রপোজ করব। কয়েকদিন পরে তো তোমার জন্মদিন। কেন এখন আমাকে তোমার কাছে টেনে নিতে কি সমস্যা? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। আর না, নিজেকে কি ভাবিস? এতদিন ধরে তোর পিছনে লেগে আছি আর তুই আমাকে ইগনোর করেই যাচ্ছিস। এ কি, আপনি তুই তো করে করছেন কেন? আমার যা ইচ্ছা তাই বলবো। তোকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, এই জন্য এরকম করছিস তো? ঠিক আছে, আমার পিছনে কম ছেলে ঘোরে না, তাদের মধ্যেই একজনকে তোর সামনেই বিয়ে করব। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বিয়ে দেখিস। ঠিক আছে, করেন বিয়ে। আমি কি মানা করেছি নাকি? আমি আসি এখন, দেখবো আমি তুমি কিভাবে আমাকে রেখে আরেকজনকে বিয়ে করো। যা যা। এরপর নিলয় নিজের বাড়ি চলে গেল। আয়রা সেখানে দাঁড়িয়ে নিজে নিজে বলতে লাগলো, আমিও দেখব
তুই কিভাবে নিজের চোখের সামনে আমাকে অন্য একজনকে বিয়ে করতে দেখতে পারিস? পরের দিন অফিসে নিলয় রায়রা যে যার কাজ করছিল। হঠাৎ আয়রার কেবিনে একটি ছেলে এলো। ছেলেটি হলো আয়রা নিলয়ের ভার্সিটি ফ্রেন্ড সাইফ। ম্যাম, আসতে পারি? হ্যাঁ, অবশ্যই। এরপর এরা উঠে গিয়ে সাইফকে জড়িয়ে ধরল, যেটা নিলয়ের কাছে একদমই ভালো লাগলো না। যা যা বলেছি মনে আছে তো? এমন অভিনয় করবি যেন নিলয়ের হিংসা হয় তোকে। ওকে, তুই শুধু দেখতে থাক। সাইফ, ওদিকে দেখো, নিলয়ও আছে। আমি জানি ও এখানে জব করে। তারপর নিলয়, বল তোর কি অবস্থা? হ্যাঁ, ভালোই। তোকেও তো বেশ খুশি খুশি লাগছে। তা লাগবে না, আয়রা যে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। নিলয় এই কথা বলে ইচ্ছে করে নিজের হাতের ফাইলটা নিচে ফেলে দিল, আর ফাইল ওঠানোর সময় নিজের ফোনের ভিডিও রেকর্ডিং চালু করে নিজের শার্টের পকেটে রাখলো। বাহ, এই তো কাজ হয়েছে। সামান্য প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি শুনে হাত থেকে ফাইল পড়ে গেল। কিন্তু তুই না টিনার সাথে রিলেশন পেয়েছিলি? আরে ওসব কিছু না, টিনার পিছে অনেক ছেলে লেগে থাকতো, তাই টিনা আমাকে বলেছিল ওর সাথে রিলেশনের নাটক করতে। আমি তো আয়রাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু ওকে বলার আগে ও ভার্সিটি ছেড়ে দিয়ে বিদেশে চলে গেল। তাও ওর সাথে এফবির মাধ্যমে আমার যোগাযোগ ছিল। হ্যাঁ, সাইফের সাথে প্রায় প্রতিদিনই আমার কথা হতো। যখন আমি বিদেশে ছিলাম ও আমাকে প্রপোজও করেছিল, কিন্তু আমি তোমার জন্য ওকে না করে দিতাম। কিন্তু কাল যখন তুমি আমাকে আবার না করে দিলে, ভাবলাম সাইফকে একটা সুযোগ দিই। ও হ্যাঁ, আমি আর সাইফ 10 দিন পর বিয়ে করছি। এখন আমি আর সাইফ একটু বের হচ্ছি, বিয়ের কার্ড ছাপাতে হবে তো। ওকে। এরপর সাইফ আর আয়রা অফিস থেকে বের হয়ে গেল অফিসের বাইরে। অফিসে যা বললাম তা যদি টিনা কোনোদিন শুনে, ও আমাকে কচু কাটা করবে। আরে ও জানবে কি করে? আমার প্ল্যান যদি ঠিকমতো কাজ করে তাহলে নিলয় এবার আর নিজেকে আমার থেকে দূরে রাখতে পারবে না। এবার আমার কাছে এসে ধরা দিবেই। তাই যেন হয়। ওদিকে আয়রার কেবিনে নিলয় হাসছে আর বলছে, আয়রা, তুমি এত বোকা তা আমার জানা ছিল না। আমাকে জেলাস ফিল করানোর জন্য এমন এক ছেলেকে আনলে যার চেয়ে লয়াল বয়ফ্রেন্ড এই দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না। দেখি, আমিও চাই টিনার সাথে দেখা করি, তোমার চালে তোমাকে মাত দেব। এরপর নিলয় টিনার সাথে দেখা করার জন্য বের হলো। দেখ, তোর বয়ফ্রেন্ডের কাছ থেকে ভিডিওতে। টিনা ভিডিওটা দেখছে আর সাইফের কথা শুনে ভুলছে। আমার সামনে আসুক একবার, আজ ওর একদিন কি আমার একদিন। আরে কাঁদছিস কেন? এটা নাটক করছে ও। কি বলিস? নীলয় সব কাহিনী বলল। এই হতচ্ছাড়া, আমাকে এসব কিছু না বলে ভিডিওটা কেন দেখালি আমাকে? খামোখাই এতক্ষণ ধরে কান্না করলাম। ও আমার দোষ। নিজে বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে না, আবার আমাকে দোষ দিচ্ছে। যাই হোক, ওসব কথা বাদ দে, আমাকে একটু হেল্প কর না প্লিজ। কি হেল্প? ওই সাহেব যা করেছে সেটা তোকে করতে হবে। মানে বিয়ে করার নাটক। আয়রার জন্মদিনের আর 4 দিন বাকি, ওই দিনে ওকে প্রপোজ করে দেব। ঠিক আছে। পরের দিন অফিসে আয়রা কেবিনে ছিল, আর নিলয় টিনাকে নিয়ে কেবিনে ঢুকলো। ম্যাম, আমার একটা কথা ছিল। দেখো, এখন যদি তুমি টিনাকে এনে প্রমাণ করতে চাও যে সাইফ আমার সাথে চিট করছে, তাহলে কিন্তু ভালো হবে না। তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, তুমি নিজ হাতে তা নষ্ট করেছো। এত কথা বলেন কেন? আমি কি বলি সেটাকে শোনেন। বলো কি বলবে। এই নিন, এটা আমার আর টিনার বিয়ের কার্ড। আর 3 দিন পর আমাদের এঙ্গেজমেন্ট। আপনি আমার বাড়িতে চলে এসেছেন। শ্বশুর শাশুড়িকে সবই বলেছি,
মেয়ের বার্থডে আর এঙ্গেজমেন্টে তারা থাকবে না তাই হয় নাকি? আয়রা বিয়ের কার্ড খুলে দেখলো এটা আসলেও নিলয় আর টিনার নাম লেখা আছে। এটা দেখে আয়রার মুখ দিয়ে যেন কোনো আওয়াজই বের হচ্ছে না, কথা বলার জন্য ভুলেই গেছে মনে হয়। আচ্ছা, আমি একটু টিনাকে ওর বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়ে আসছি। এরপর নিলয় টিনাকে নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। ওদিকে আয়রা আর সময় নষ্ট না করে সাহেবকে ফোন করলো। ও ইডিয়েট, তোর গার্লফ্রেন্ড আমার নিলয়কে বিয়ে করছে কেন? কি বলছিস এসব? কি বলছি? দাঁড়া, তোকে নিলয় আর টিনার বিয়ের কার্ডের ছবি সেন্ড করছি। আয়রা সাহেবকে বিয়ের কার্ডের ছবি পাঠালো। সেই কার্ড দেখে তো সাহেবের পাগল প্রায় অবস্থা। সাহেব কোনো সময় নষ্ট না করে টিনাকে ফোন করলো। টিনা, এসবের মানে কি? একটা ভিডিও পাঠাচ্ছি, সেটা আগে দেখো, তারপর সব বলছি। টিনা সাহেবকে নীলয় রেকর্ড করা ভিডিও পাঠালো। সাহেব ভিডিও দেখে আবার টিনাকে ফোন দিল। টিনা, এসব নাটক। আয়রা নিলয়কে জেলাস ফিল করানোর জন্য আমাকে এই নাটকটা করতে বলেছে। আমার কিছু করার নেই। তোমার সাথে তো বাবা আমার বিয়ে ঠিকই করেছিলেন, মাঝখান দিয়ে নীলয় এসব দেখিয়ে দিল। তবে একটা কাজ হতে পারে। কি কাজ? তুমি আমাদের এঙ্গেজমেন্টের দিন আয়রাকে নিয়ে যদি নিলয়ের বাড়িতে আসো এবং এসে যদি সব সত্যিটা বলে দাও আমার বাবাকে, তাহলে কিছু একটা হতে পারে। ঠিক আছে, তাই হবে। মূলত এটা নীলয়ের প্ল্যান। টিনার সাথে নীলয়ের এঙ্গেজমেন্টে আয়রা আসবে কিনা এই নিয়ে নীলয়ের সন্দেহ ছিল, তাই ও সাহেবকে ফাঁসিয়ে দিল। কারণ নীলয় জানে সাহেব টিনাকে অনেক ভালোবাসে। টিনাকে পাওয়ার জন্য ও আয়রাকে জোর করে হলেও নিয়ে আসবে। সাহেব আয়রাকে টিনার শর্তের কথা বলল। টিনাকে ছাড়া আমি বাঁচব না। প্লিজ, তুই ওই দিন আমার সাথে নিলয়ের বাড়ি চল। আমিও নিলয়কে ছাড়া বাঁচবো না, আমি অবশ্যই যাব। 3 দিন পর আয়রা সাহেব নীলয়ের বাড়িতে ঢুকে দেখলো বাড়ির ভিতর একদম অন্ধকার। সাহেব আর আয়রা দু কদম এগোতেই সব লাইট জ্বলে উঠল আর সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে আয়রা। আয়রা চরম মাত্রায় অবাক হলো। এত কিছুর মাঝে ও ভুলেই গিয়েছিল যে আজকে ওর জন্মদিন। ও নীলয়ের বাড়িতে নিজের মা বাবাকে দেখতে পেল। ও সোজা নিজের মা বাবার কাছে গিয়ে বলল, এসবের মানে কি? আর নিলয় কোথায়? ওর না আজ এনগেজমেন্ট। তোমরা প্লিজ ওকে বোঝাও ও যেন এই বিয়ে না করে। আমি ওকে ছাড়া বাঁচবো না। এরই মধ্যে আয়রার বাবা বলল, কান্না থামিয়ে পিছনে তাকা। আয়রা পিছনে তাকিয়ে দেখল নিলয় ওর সামনে হাঁটুকের একটা রিং নিয়ে বসে আছে, একদম সিনেমার মতো, যেমনটা আয়রা পছন্দ করে। আয়রা, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আয়রা খালি নিলয়ের দিকে তাকিয়ে আছে। একের পর এক সারপ্রাইজ ও আর রিয়াক্ট করতে পারছে না। কি ব্যাপার, বিয়ে করবে না? টিনা, টিনা, কোথায় তুমি? এই না না, আমি বিয়ে করব তোমাকে। এই বলে রিংটা নিজের রিং ফিঙ্গারে ঢুকিয়ে দিল। সবাই আয়রার এমন পাগলামি দেখে হাসতে হাসতে হাত তালে দিল। নিলয় আয়রাকে জড়িয়ে ধরল। এতদিন আমাকে কষ্ট দিলে কেন? আমি তোমার জন্মদিন মানে আজকে তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম, তার আগেই তো তুমি নাটক শুরু করলে। সরি, ভুল হয়ে গেছে। তো বলো বিয়ে কবে করবে? বলো তো এখনই কাজে রাখতে পারি। না না, জীবনে একমাত্র বিয়ে বলে কথা, একটু ধুমধাম না করলে হয়? যথাজ্ঞা মহারানী, চলো এবার জন্মদিনের কেক কাটবে। চলো। এর 1 মাস পর নিলয় রায়রা বিয়ে করে সুখে সংসার করতে লাগলো।